সিঁড়ির উপরে করিডোরে দাঁড়িয়ে এসব দেখে জেরিন। বেশ ক্ষিপ্ত হয়। যতই প্রিয় খালামণির মেয়ে হোক, তাই বলে এই মেয়ে তার ভাইয়ের সংসারে আগুন লাগাবে আর সে বসে বসে দেখবে? এটা কখনো হতে পারে না। যে কোনো মূল্যে এটাকে বিদায় করতে হবে। জেরিন পেছন ফিরতে ধাক্কা খায় সাব্বিরের সাথে। জেরিন মাথা ঘষে বলে, কিরে ভাই, তুই যেখানে সেখানে চলে এসে এভাবে মানুষের মাথা ফাটিয়ে দিতে চাস কেন? আজব, এখনো বিয়ে করি নাই, মাথা ফাটলে পরে জামাই পাইতাম না আমি। সাব্বির ভাবলেহীনভাবে বলল, তুই জামাই না পাইলেও তোরা এ বাসায় রাখবো না জেরিন বোন। এতক্ষণ তুই যা যা বিড়বিড় করে বলছো সবই আমি শুনে ফেলেছি। আমার 23 নম্বর সত্যিকারের গার্লফ্রেন্ডের লিপস্টিক ছুঁয়ে বলছি। এক্ষেত্রে আমিও তোর সাথে সহমত। আমার নেহা বোনরে ছাড়া নিখিল ভাইয়ের পাশে আমি আর কাউরে সহ্য করতে পারি না। জেরিন মুখ কুচকালো, মুখ তেতো করে বলে উঠল, ছি ছি, একটা শুভ কাজে তুই তোর গার্লফ্রেন্ডকে টেনে কাজটাকে অপবিত্র করে দিলি একদম। আচ্ছা, আসল কথায় আসি। আমরা আমাদের কাজ সফল করতে সাথে বৃষ্টি আর মিহির ভাইকে নিতে পারি। রূপটাকে নেওয়া যেত, কিন্তু কি আর বলবো দুঃখের কথা, ভাইটা আমার পুরো মা ভক্ত, সব কথা গিয়ে বলে দেয়। এই তো বিয়ের পর বাসরে কি করলো তাও বলে দিবে। বিশ্বাস কর জেরিন বোন, আমার ভাইয়ের ভবিষ্যৎ ভেবে আমি 3 প্যাকেট কাঁচা কফি খেয়ে ফেলেছি, কিন্তু কোনো লাভ হলো না। যেদিকে তাকাই শুধু কফির মতোই তিতা অন্ধকার দেখতে পাই। জেরিন এবার কান চেপে ধরে বলল, প্লিজ এবার চুপ যা তুই। ভালো কথার মাঝে আজগুবি কথাগুলো কই পাস তুই? আল্লাহ তোর মুখে এত শক্তি দিয়ে দিছে। সর, আমি রুমে যাব। জেরিন সাব্বিরকে পাশ কাটিয়ে চলে গেল। নেহা ঠিক করেছে সে কিছুতেই নিখিলের ঘরে থাকবে না রাতে। যেভাবেই হোক বাবাকে বলে পরীক্ষার আগ পর্যন্ত অন্তত এই ছেলের মুখোমুখি হবে না। পেয়েছেটা কি? চকলেট আনা হচ্ছে, আবার এনেছে, ভালো কথা। দেওয়ার আর বলার মুরুদ না থাকলে আনতে গেল কেন? যখন টয়া নিয়ে নিচ্ছিল তখন বলতে পারিনি এটা নেহার জন্য এনেছি? যত সব ঢং। শুধু নেহাকেই দেখাতে পারে। যত রাগ সব নেহার উপরে, অন্যদের সাথে হেসে একদম ঢুলে পড়ে যায়। অসভ্য পুরুষ। নেহা একটু ভালোবেসে কথা বলে দেখে কি মাথা কিনে নিয়েছে নাকি? আর এই ছেলেকে এক ফোঁটাও দাম দিব না। দেখাও গিয়ে, পারলে এত সব নাটক অন্য কাউকে। নেহার একটা বই খুঁজে পাচ্ছে না রুমে, পুরো রুম খুঁজে ফেলেছে একদম। এবার বিরক্তিতে বলে উঠল, দুধ ছাই, খাটে বসে পড়ল সে। এক তো নিখিলের উপর সে রাগ করেছে, তার উপর বই খাতাগুলোরও ভাব বেড়েছে। নেহা অনেকক্ষণ বাবার পরে মনে পড়ল বইটা নিখিলের ঘরে। নেহা ওনা গলায় ঝুলিয়ে নিখিলের রুমের কাছে আসলো। তার ঘরের 2 ঘর পরের ঘরটা নিখিলের ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করে সবাই। নেহা একবার ভেবেছে নক করবে, পরক্ষণেই ভাবে সে কেন অনুমতি নেবে। হিসেব মতো এই ঘর তো ওর নিজেরও। বিয়ে করেছে না নিখিল, এবার ওকে বুঝতে হবে বউরা কি জিনিস। হারে হারে যদি টের না পাইয়ে দিয়েছি তো ওর নাম নেহা না। নেহা দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। তখনই গম্ভীর কণ্ঠে কেউ বলে উঠল, এই, কারো রুমে ঢুকতে হলে যে পারমিশন নিতে হয় জানিস না? ম্যানারলেস কোথাকার। নিখিল পুরোটা কথা নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে বলেছে। সে ভেবেছে টয়া হয়তো আবার চলে এসেছে। তাকে অবাক করে দিয়ে নেহা গমগম কণ্ঠে বলল, নাম মাত্র বৌদের অনুমতি নিতে হয় না। মিস্টার নিখিল মেহমেদ চৌধুরী। নেহার কথায় যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে নেহার মুখে নিজের নাম শুনে। নিখিল ল্যাপটপ বন্ধ করে খাট থেকে নেমে আসে। নেহা এবারের জন্য তাকায় না তার দিকে। নিখিল বেশ বুঝতে পারছে রাগের কারণ। নেহা এদিক ওদিক তাকায়, বইটা খুঁজতে আশেপাশে না পেয়ে নিখিলকে জিজ্ঞেস করে, আমার বইটা এই রুমে ছিল, ওটা নিতে এসেছি, দিয়ে দেন, চলে যাই। আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই আমার নেই। নিখিলের কপালে ভাঁজ পড়ে। তাই তো সে বলে, নেহা কেন এসেছে? এই মেয়ে তো জেসে আসার মানুষ না। নিখিল পকেটে হাত রেখে নেহার সামনের দেয়ালটায় ঠেস দিয়ে দাঁড়ায়। তার তীক্ষ্ণ দৃষ্টি নেহার ব্যতিব্যস্ত মুখের উপর। দিতে পারি একটা শর্তে। নেহা তাকায় নিখিলের দিকে। কালো রঙের টি-শার্ট পরনে, মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা একজন অতিশয় আকর্ষণীয় পুরুষ। নেহা মনের অগোচরে একবার আওড়ায়, এই মানুষটি শুধু তার, একান্তই তার ব্যক্তিগত পুরুষ। নেহা নিজের ভাবনায় বিরক্ত হয়। সে একপাক্ষিক সব কিছু কেন ভেবে বসে বারবার? মানুষটি তো কখনো তাকে নিজের ভাবে না, তবে সে কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না? চোখগুলো অবাধ্যের নাই কেন বারবার এই পুরুষটিকেই দেখতে ব্যস্ত হয়ে পড়ে। নেহা চোখ ফিরিয়ে অন্য পাশে তাকায়। নিখিল তা দেখে ঠোঁট কামড়ে হাসে। তার মানে তার বউটাও তাকে দেখে অপলক মুগ্ধ নয়নে। কিন্তু কেন নেহা কি তাকে পছন্দ করা শুরু করেছে? নিখিলের ভাবনা আর এগোতে দেয় না নেহা।
তার মধ্যেই বলুন কি শর্ত? তবে কোনো অযৌক্তিক শর্ত মানতে পারবো না আমি। নিখিল 2 কদম এগিয়ে আসে নেহার দিকে। নেহা পিছায় না। নিখিল প্রশ্ন করে, এখন দেখছি বেশ কথা বলতে শিখেছিস, এখন বুঝি আমাকে আর ভয় পাস না? নেহা মৃদু হাসলো, ভীষণ কষ্টে হাসিটা বের করেছে মনে হয়। আমি আপনাকে আগেও ভয় পেতাম না, এখনও পাই না। সবার ধারণা তুই আমাকে ভয় পাস, তাই সবার সাথে তো চোপাট দেখালেও আমার সামনে চুপ থাকতি। নেহা সেকেন্ড 2 তাকিয়ে আবার বলল, আপনি কি ভাবতেন নিখিল ভাই? নিখিল চুপ রইল। নেহার চোখে মুখে অন্য কিছু আছে, যা সে পড়তে চাইছে, কিন্তু নেহা তা আড়াল করতে চাইছে। কিন্তু কেন? নেহা আবার হাসলো, তবে হাসিটা পূর্বের চেয়ে দীর্ঘ সময়ের। নেহা হেসেই বলল, যদি আপনার ধারণা একই হয়, তবে আমি বলবো আপনি ভীষণ বোকা। আপনি অনেক বুদ্ধিমান, জ্ঞান সম্পূর্ণ একজন মানুষ নিখিল ভাই। তবে একটা কথা জানেন তো, মানুষ কখনো সব দিক দিয়ে নিখুঁত হয় না, তেমন আপনিও একটা দিক থেকে দুর্বল। আমার মতে সে দিকটা আপনি মস্ত বড় একটা বোকা। মানুষের চোখ পড়তে ব্যর্থ আপনি। একটা মানুষের হাজার হাজার ভালো লাগার অনুরক্তি বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের রোজ রোজ নিজেকে ভিন্ন রূপে আপনার সামনে সমর্পণ করেছে, সেটা দেখতে ব্যর্থ আপনি। একটা মানুষের হাজারটা হার স্বীকার করার মানে বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের রাগ, অনুরাগ, অভিমান বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের তিলে তিলে গড়ে তোলা নিজস্ব জগতের সবগুলো রঙিন বসন্তে বিরাজ করে আপনার মাঝে, সেটাও বুঝতে ব্যর্থ আপনি। নিখিল মানে কি জানেন নিখিল ভাই? সমগ্র জগৎ বা এই সমস্ত পৃথিবীটা। কিন্তু একটা মানুষের গোটা পৃথিবী আপনি। সে নিজেকে হারিয়েছে আপনার মাঝে, তবুও নিজের মধ্যে থেকে তাকে খুঁজে পেতে ব্যর্থ আপনি। নেহা চলে যেতে পা বাড়ালো। এখানে আর কিছুক্ষণ থাকলে হয়তো আরও অনেক কিছু বলে ফেলবে। সবসময় চাইলেও অনুভূতি প্রকাশ করা যায় না, করা উচিতও না। অনুভূতি তার কাছে প্রকাশ করা উচিত, যে সেটা যথাযথ সম্মান দেবে। ভালোবাসার জিনিসটা সুন্দর। নেহার কাছে তার ভালোবাসাটা পবিত্র, অতিশয় যত্নে রাখা কিছু। এর অপমান কেউ করুক সেটা সে মানতে পারবে না। যদি নিখিল ভাইয়ের মনে তাকে নিয়ে কিছু একটা কোনো দিন জন্মায়, তো তখন সে বলবে, যদি সময়টা কোনো দিন আসে তো। তবুও কারো দুয়ারে ভালোবাসা ঠেলে নিজের ভাগের তাচ্ছিল্য নিতে রাজি না। অন্যের ভাগের ভালোবাসা দয়া হিসেবে নিতে রাজি না কখনো। নিখিল এতক্ষণ যাবৎ নেহার কথাগুলো শুনে নিজেই থ মেরে গেছে। কি বলল মেয়েটা? নিখিল মেহমেদ চৌধুরী ভুলগুলো ধরিয়ে দিল, মুখের উপরে বলল সে বোকা। কোনোদিন যে মেয়ে চোখ তুলে কথা বলেনি, সে তাকে মুখের উপরে এতগুলো কথা বলল। কেন বলল? কোন ভিত্তিতে বলল? কাকে বুঝতে ব্যর্থ নিখিল? তাকে তো জানতেই হবে। নিখিলের কণ্ঠে কোনো তেজ নেই। সে খুব স্বাভাবিক শান্ত স্বরে জিজ্ঞেস করল, কাকে বুঝতে ব্যর্থ আমি? নিহারিকা, কার কথা বলছিস তুই? তার নামটা বলে এখান থেকে যাবি, তার আগে না। নিখিলের শান্ত সুর তবু কেঁপে উঠল। না, হ্যাঁ, এই প্রশ্নের উত্তর তো নেহা দিবে না, মরে গেলেও না। নিখিলের কথা অগ্রাহ্য করে পা বাড়ালো নেহা। ঠিক সেই মুহূর্তে নেহার হাত চেপে ধরল নিখিল। এ নিয়ে 2 বার নেহার হাত ধরেছে নিখিল। আগের বার কোনো অধিকার ছাড়া, আজ অধিকার নিয়ে। নিখিল বরাবরই দূরত্ব বজায় রাখত, তবু তার ক্ষেত্রে না, সবার জন্য এই রুলস বজায় রাখে নিখিল। তার এই ডিসেন্ট ম্যানারগুলোই তাকে আরও আকর্ষণীয় করে তোলে সবার মাঝে। এতগুলো কথা বললি আমার নামে, এখন জবাব না দিয়ে পালিয়ে যাচ্ছিস কেন নেহা? নেহা উত্তর দেয় না। নিখিল নেহার কথার মাঝে উপস্থিত হয় টয়া। নিখিলের দরজাটা হাট করে খোলা। নেহাকে নিখিলের ঘরে আসতে দেখেছিল টয়া। এখনও বের হচ্ছে না দেখে মনের ভিতরে খচখচ করছিল, তাই চলে এসেছে দেখতে। টয়া উৎকণ্ঠায় মৃদু চেঁচিয়ে বলল, নেহা, তুমি নিখিল ভাইয়ের রুমে কী করছো? সে কখন দেখলাম এসেছ? টয়া আরও চমকালো নেহা নিখিলকে এতটা কাছাকাছি দেখে। টয়ার কণ্ঠ শুনে নেহার হাত ছেড়ে দিয়েছিল নিখিল। নিখিল টয়াকে পাত্তা না দিয়ে নেহার উদ্দেশ্যে বলল, তোর বই আলমারির ভেতরে রাখা, খুলে তারপর নিয়ে যা। নেহা কিছু না বলে আলমারি হাত রাখলো। ফের টয়া বলে উঠল, নেহা, তুমি যে নিখিল ভাইয়ের আলমারিতে হাত দিচ্ছ, এতে নিখিল ভাই রাগ করবে না? আমি তো তখন দেখলাম তুমি অনুমতিবিহীন রুমে ঢুকেছ, এতেও কি নিখিল ভাই রাগ করেনি? তুমি জানো না নিখিল ভাই তার জিনিসে হাত দেওয়া পছন্দ করে না? তিনি কতটা ডিসিপ্লিন মেনটেন করে চলে। নেহার মেজাজ এতটা হয়তো আগে কোনো দিন খারাপ হয়নি। টয়াকে যথাযথ সম্মান করে সে তার আত্মীয় হোক বা অন্য মানুষ হিসেবে, কিন্তু এখন মেয়েটা সত্যিই বাড়াবাড়ি করছে। শুধু নিখিলের প্রতি তীব্র অভিমান থেকে সে বিয়ের কথাটা টয়াকে বলছে না, না হয়ে মেয়ের মুখে ধামা ঘষে দিত। নেহা আলমারির হাতল ছেড়ে সোজা হয়ে দুহাত বাজ করে দাঁড়ালো। টয়ার চোখের দিকে তাকিয়ে পুরো দম নিয়ে বলল, না, আমার অনুমতি লাগে না টয়া আপু, তুমি এই বাড়িতে একটা
পরিচয়ে থাকো, আর আমি দুইটা পরিচয়ে, আর দুইটা খুব ভিআইপি বুঝলে। আমি চাইলে যখন তখন যা খুশি করতে পারি, যেটা সবাই পারে না। নিখিল ভাইয়ের আলমারি কেন, তার পরিহিত শার্ট প্যান্ট, গড়ে ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি নিখিল ভাইয়ের কলিজায় হাত দেওয়ার অধিকারও আমার আছে, যা তোমার নেই। বুঝতে পারছো তো পার্থক্যটা? অন্যের সাথে আমাকে একদম মিলাবে না, বলে দিলাম। অন্যরা যা পারে না আমি তা পারি, তাই অনুমতি লাগে না। নিখিল আজ অবাকের উপর অবাক হচ্ছে, তবে এখন বেশ ভালো লাগছে তার। নিখিল মনে মনে দোয়া করছে যাতে নেহা রেগে গিয়ে বিয়ের কথাটা বলে দেয়, তাতে অন্তত এই মেয়ের থেকে তার মুক্তি মিলবে। বিয়ের কথা জানাজানি হলো তো সে সামলে নেবে, কিন্তু মেয়ে মানুষ সামলানো তার কর্ম নয়। কিন্তু না, এই মেয়ে তো তা বলবে না। নেহা আলমারিটা খুললো, এক টানে তার হাত ভেতরে দিল। টয়া আবার বলে উঠল, নিখিল ভাইয়ের আলমারিতে শাড়ি। নেহা নিজেও তাকালো ব্রু কুচকে, কারণ তার নিজের কাপড় তো এ ঘরে আনেনি। তবে এটা কার? শাড়ি একটা না, আরও আছে। নেহা দেখেও কিছু বলল না, বইটা হাতে নিল। টয়াকে জ্বালানোর একটা মুখ্য সুযোগ। নেহা শাড়িটা হাতে নিয়ে নিল। সাদা পাড়ের আকাশি রঙের একটা শাড়ি, পুরোটা শাড়িতে মেঘ আর তারার শেপে হাতের কাজ করা। নেহা কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝলো কেউ কাস্টমাইজড করে খুব যত্ন সহকারে বানিয়েছে। কিন্তু নিখিল ভাই এটা কার জন্য আনলো? নেহা টয়ার দিকে তাকিয়ে বলল, আরে টয়া আপু, তুমি দেখছি কিছুই জানে না। এটা তো নিখিল ভাই তার প্রেমিকার জন্য এনেছে। নিখিল ভাইয়ের প্রেমিকা ভীষণ সুন্দরী, কি বলবো তোমায়। আমরা সব ভাই বোন তো তাকে দেখে একদম হা হয়ে গিয়েছিলাম। কিন্তু একটা সমস্যা আছে বুঝলে, বড় মা কিছুই জানে না। আবার বড় মা মাঝে মধ্যে এসে নিখিল ভাইয়ের আলমারি গুছিয়ে দেয়। ভাইয়া তার শাড়িটা লুকিয়ে রাখতে আমার কাছে দিবে বলে রুমে ডেকে এনেছে। আফটারঅল আমি ভাইয়ার সবচেয়ে প্রিয় আদরের ছোট চাচাতো বোন, কি না? আমাকেই বেশি ভরসা করে, তাই না নিখিল ভাই? নেহা নিখিলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বলল। নিখিল চোখ কটমট করে নেহার দিকে তাকায়। ও পর্যন্ত না পেয়ে নেহার কথায় উপর নিচ মাথা নাড়ায়। টয়ার চোখ টলমল করে উঠল। নিখিলের গার্লফ্রেন্ড আছে, কথাটা আর ভাবতে পারল না। নিখিল নেহার দিকে তাকিয়ে বলল, তা দাঁড়িয়ে আছিস কেন? যা নেহা, শাড়িটা নিয়ে চলে যা, মা এসে আবার দেখে ফেলবে। নেহা পড়ল মহা সমস্যায়, বলতেও পারছে না। আরে ভাই, তোমার প্রেমিকার শাড়ি আমি কেন নেব? কোন দুঃখে নেব? আমার কি শাড়ির অভাব পড়েছে নাকি? যত সব। নেহার আগে গটগট করতে করতে চলে গেল। টয়াও চলে গেল। মেয়েটা পুরো কেঁদে দিয়েছে, তবুও হার মানার পাত্রী টয়া নয়। দরকার পড়লে নিখিলের গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ করিয়ে দিবে, তবুও নিখিলকে তার চাই। নেহা নিজের আলমারির ভিতরে শাড়িটা ছুঁড়ে ফেললো, পর মুহূর্তে কেঁদে দিল। সে তো মজা করে বলেছে প্রেমিকা আছে, কিন্তু সত্যি সত্যি আছে এটা তো সে নিজেও মানতে পারছে না। বৃষ্টির রুমে বসে বসে যুক্তি করছে জেরিন, সাব্বির। তারা কালকে যে করেই হোক ঘুরতে যাবে। নেহা নিখিলের মাঝে একটু ভাব করাতেই হবে। বৃষ্টি নেহা কথা ভেবে রাজি হয়, তবে তার ভাই কতটুকু কি করবে সে জানে না। সবাই রাতের খাবার খেতে নিচে নামলো। আজ রাত 10টা বেজে গেছে। প্রতিদিন তো 9টার মধ্যে খেয়ে নেয়, তবে আজ মাহফুজ চৌধুরী আর শহীদুল চৌধুরী দেরিতে ফিরেছেন, তাই খাবার টেবিলেও সবাই আসলো দেরিতে। নেহা তো খাবে না আজকে, কিছুতেই না। সকালে তাকে অপমান করা একটু হাত কেটেছে বলে তাকে সবাই মিলে বকা দিল। তার কি কোনো মূল্য নেই নাকি? তাকে কেউ দাম দেয় না। নিজের মা সাপোর্ট করে ওই নিখিলকে, ওই কষ্ট কই রাখবে নেহা। নিখিল নেহার রুমে এসে নেহাকে বলল, 5 মিনিটের ভিতর রেডি হয়ে রুমে আসবি। আমি আপনার কথা শুনতে যাব কোন সুখে? তোকে যদি বলি তোকে নিয়ে আমি এখন লং ড্রাইভে যাব, তবে তুই যাবি আমার সাথে। নেহা চোখ বড় বড় করে তাকালো। আল্লাহ, কী সব শুনছে সে? নিখিল ভাই তাকে লং ড্রাইভে নিতে চায়? নিশ্চিত এটা তার মনের ভুল, না হয় ভ্রম। নিখিল আবার বলল, তুই রাজি না হলে এখন আমার সাথে যেতে হবে তোকে। ছোটো মাকে বলেছি, আমি দেখি না গিয়ে কিভাবে থাকিস তুই। নেহা কিছুটা অবাক হলো। নিখিল ভাই দুপুরের ঘটনার জন্য তাকে বকাও দেয়নি, একবার রাগও দেখিয়ে কথাও বলছে। কি চলছে এই লোকের মনে? হঠাৎ এত ভালো মানুষই দেখাচ্ছে কেন? কিছুক্ষণ আগে এতগুলো কথা নেহা তাকে শুনিয়েছে, তবুও চুপচাপ। নিশ্চিত ভুলিয়ে বালিয়ে বাইরে নিয়ে পরে নেহাকে কষিয়ে 2-4টা চড় লাগাবে। নেহা যাবে না, এই লোকের বিশ্বাস নেই। নেহা এবার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দুনিয়া উল্টে যাক, আর শোয়া থেকে উঠবে না কিছুতেই। কিছুক্ষণ পর ঠিক তাহমিদা বেগম এসে নেহার রুমে হাজির। নেহার ঘুমটাও আজ তার সাথে বেইমানি করছে। নেহাকে দেখে নেহার মা বলল, নেহা ওঠ, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। নেহা নড়ল না পর্যন্ত। তাহমিদা বেগম দুরন্ত মেয়ের চলচাতুরি ধরতে বেশি সময় নিলেন না।
কাঁথা গলিয়ে নেহার হাত টেনে বসিয়ে দিলেন। নেহা ধরা পড়ে কাঁথার নিচে মুখ লুকালো। তাহমিদা বেগমের একটাই সন্তান। নেহা যত দুষ্টামিই করুক, সারাদিন যত বকা দেখ না কেন, মেয়েকে তিনি কতটা ভালোবাসেন সেটা একমাত্র তিনি আর তার আল্লাহ জানেন। নেহার জন্ম হয়েছিল বিয়ের প্রায় 7 বছর পর। তারপর আর কোনো সন্তান হয়নি তার। মেয়েটা তার কাছে, তিনি শুধু জানেন পুরো পৃথিবী এক পাশে তো মেয়ে এক পাশে। মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারেন তিনি। নিখিলের সাথে বিয়ের সম্বন্ধে রাজি হওয়ার অন্যতম কারণ, মেয়েটা সারা জীবন একই বাড়িতে তার চোখের সামনে থাকবে। এর থেকে বেশি পাওয়া একজন মায়ের কাছে আর কী হতে পারে? এভাবে ছেলে মানুষই করিস কেন নেহা? এভাবে সংসার করা যায় নাকি? বোকা মেয়ে। নেহা চোরা চোখে একবার মায়ের দিকে তাকালো। নিশ্চিত নিখিলটা তার মাকে উল্টোপাল্টা কান পড়া দিয়েছে। বদলুক। সংসারে স্বামী স্ত্রীর মাঝে একটু একটু ঝগড়া হওয়াটা স্বাভাবিক। তাই বলে তুই নিখিলের সাথে কথা বলা বন্ধ করে দিবি? রুম আলাদা করে দিবি? এটা কেমন কথা? নেহা যেন আকাশ থেকে পড়ল। সে রুম আলাদা করেছে, কথা বলা বন্ধ করেছে? কি মিথ্যুক লোক! এসব বলেছে তার মাকে। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তিকে জায়গা দিতে নেই নেহা। এরা সোজ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে। আর নজর কিন্তু কোনো কিছু এড়ায় না। বয়স কম হয়নি আমার। সামান্য বিষয় নিয়ে দূরত্ব বাড়িয়ে নিলে অন্য মানুষ এতে সুযোগ পায় বেশি। বড় হচ্ছিস, এবার নিজেরটা বুঝে নিতে শিখ। যা, নিখিল নিচে অপেক্ষা করছে, ওর সাথে গিয়ে ঘুরে আয়। তাহমিদা বেগম বেরিয়ে গেলেন রুম থেকে। তৃতীয় ব্যক্তি কথাটা ভেবে নেহার ভিতরটা মোচড় দিয়ে উঠল। তাদের সম্পর্ক তো সে নিজেই তৃতীয় ব্যক্তি। নিখিল হয়তো তাকে ভালোবাসে না, ভালোবাসে অন্য কোনো ভাগ্যবতী রমণীকে। কেউ হাজার চেষ্টা করেও পায় না, কেউ আবার না চাইতেও পেয়ে যায়। দুনিয়ায় নিয়ম নীতিগুলো এত কঠিন, এত নিষ্ঠুরতম কেন? নেহা কোনো রকম একটা 3 পিস পরে বের হয়। চুলগুলো ঠিকমতো আঁচড়ায়নি, একটা কাঁটা দিয়ে কোনো রকম আটকে নিয়েছে। নেহা নিচে নেমে অবাক হয়। নিখিল পুরো সেজেগুজে ফুল বাবু সেজে এসেছে। আজব লোক, এত ভাব মারার কি আছে? মনে হয়তো বিয়ে খেতে যাচ্ছে। নেহা গিয়ে চুপচাপ সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নেয়। নিখিল নেহার ফুলা মুখ দেখে একবার তাহমিদা বেগম যে ঠেলে ফাটিয়েছে ঠিক বুঝলো নিখিল। নিখিল ড্রাইভিং সিটে বসে নেহাকে বলল, এভাবে পেতনি সেজে এসেছিস কেন? একটু ঠিকঠাক মতো চুলগুলো বেঁধে আসতে পারলি না? না, পারলাম না। আমার মতো পেতনির সাথে যেতে কে বলেছে আপনাকে? কোনো সুন্দরী রমণীকে পাশে বসালেই পারেন। আমি তো জোর করে আসিনি আপনার সাথে যাওয়ার জন্য। কথায় কথায় ভেবে রেখে যাস কেন এখন? নেহা মুখ ঘুরিয়ে নিল। বিরক্তিকর লোকের সাথে কোনো কথা বলবে না। নিখিল গাড়ি থামালো কোথাও একটা। গাড়ি থেমে যাওয়ায় নেহা নিজেও এবার মাথা তুলে দেখল। নিখিল নিজে নেমে গাড়ির দরজা খুলে নেহাকে বলল, নেমে পড়। কেন? মাঝ রাস্তায় আমাকে রেখে যাওয়ার ধান্দা আপনার? হ্যাঁ। নেহাকে হাত টেনে নামালো নিখিল। নেহা একরাশ মন খারাপ নিয়ে নামলো। একটা জায়গায় ছোট ছোট দোকান, সবগুলো দোকান নানা রঙে বাতি দিয়ে সাজানো, মনে হয় কোনো মাজার। বড় কথা, মেলা হচ্ছে। রাতের বেলাতেও মানুষের অভাব নেই। নেহা চোখ চকচক করে উঠল। তার কতদিনের ইচ্ছে ছিল রাতের বেলা মেলায় যাবে। শুধু একবার গ্রামে মেলায় গিয়েছিল, তাও সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরতে হয়েছিল তাদের। নেহার মন খারাপ টারাপ সব দূরে পালিয়ে গেছে। নিখিলের প্রতি রাগটা পড়ে গেছে। সে ভুলেই গেছে তাকে এখানে নিখিল নিয়ে এসেছে। নেহা ব্যস্ত মুগ্ধ নয়নে রং বেরঙের জিনিসগুলো দেখতে সেদিকে পা বাড়াতে একটা শক্তপোক্ত হাত তাকে টেনে থামিয়ে দিল। নিজের কাঁধে বাধা পেয়ে নেহা তাকায়। নিখিল বলে ওঠে, একা একা যাওয়ার চিন্তাও করবি না। তোকে হারিয়ে নিজেকে পাগল বানানোর কোনো ইচ্ছে আমার নেই। চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি কথা বলে আসছি। নেহা গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। নিখিল একটু দূরে দাঁড়িয়ে ফোনে কানে ধরলো। ওপাশ থেকে মিহির বলল, কী রে, ঠিকঠাক পৌঁছাতে পারলি তো? শালা, তুই তারাতে বিরাতে এমন জিনিসের লোকেশন চাস? কি বলবো, ফ্রিতে কামলা পেয়েছিস আমাকে। শোন, আমার বউর জন্য গিফট কিনে আনবি না। না হয় পরেরবার আর কোনো সাহায্য তোকে আমি করবো না। তোর বউকে তোর থেকেও বেশি ভালোবাসার মানুষ আছে এখানে। আমার বউ আমাকে ভুলে যেতে পারে, কিন্তু নিজের জন্য কিচ্ছু নেবে আর বৃষ্টির জন্য নেবে, এটা হতেই পারে না। যা যা, তোরই সময়। কাজের জন্য থ্যাঙ্কস দিতে পারলাম না। বাই। টয়া খাবার টেবিলে অপেক্ষা করছে নিখিলের। তার দৃষ্টি অশান্ত। নিখিলের সাথে নেহাও নেই। বিষয়টা কেমন খটকা লাগলো। তাহমিদা বেগম টয়ার নজর দেখলেন মনোযোগ সহকারে। তার বুঝতে বাকি নেই কিছু। তাহমিদা প্রশ্ন করেই বসলেন, টয়া, খাচ্ছ না কেন? কারো অপেক্ষা করছে নাকি? টয়া থতমেতে খেলে কিছুটা আমতাপ্তা করে বলল, না মানে আন্টি, নেহার নিখিল ভাই কি খাবে না? তাদের কি দেখছি না যে?
না, তারা দুজন বাইরে একটু ঘুরতে গেছে। তাহমিদের অতি শান্ত কণ্ঠ। টয়া অবাক হলো কিছুটা। রাতের বেলা মেয়েকে তার চাচাতো ভাইয়ের সাথে একা ঘুরতে পাঠিয়ে মহিলা এত শান্তভাবে কথা কি করে বলছেন? সাব্বির বলে উঠল, আরে টয়া, তুমি বুঝছো না এখনো? তখনকার কথা মনে আছে তো? তোমার শাড়ি আর আলমারি। টয়া বুঝলো সাব্বিরের কথা, সে মাথা নাড়ল। সাব্বির আবার বলল, ওই শাড়ির মালিকের কাছেই গেছে নিখিল আর নেহা। নেহাকে নিয়ে যাওয়ার কারণটাও একই, ওকেই বেশি ভরসা করে নিখিল ভাই। সাব্বির কথাটা শেষ করে হাসলো। জেরিন বৃষ্টি দুই দিক থেকে সাব্বিরকে খোঁচা মারল। কাহিনী কি জানার জন্য? সাব্বির খাবার মুখে তুলতে তুলতে বলল, দুজন 500-500 দে, সব বলবো। উফ, কিয়া সিন থা। জেরিন বৃষ্টি বলল, দিব দিব, আগে বল। নিখিল মোবাইল পকেটে রেখে নেহার কাছে আসলো। নেহার দিকে তাকিয়ে নিচ থেকে ওনা টেনে ঘোমটা দিয়ে দিল। নেহা খুশি হলেও তা প্রকাশ করলো না। নিখিল নেহার হাতের দিকে তাকালো। স্বর্ণের চুড়ি দুটি জলজল করছে, এক হাতে শুভ্র রঙা ব্যান্ডেজ। ফর্সা ত্বকে সোনালি রঙটা ফুটেছে অনেক। নিখিল দৃষ্টি হাতে নিবদ্ধ করে বলল, তোর হাত ধরে হাঁটি নিহারিকা। নেহা চমকালো। নিখিল ভাই তার হাত ধরতে অনুমতি চাইছে? এও কি হওয়ার ছিল? নেহা অবাক নেত্রে তাকিয়ে আছে। নিখিল আবার বলল, অনুমতি দিবি না? নেহা পাকরুদ্ধ স্তব্ধ, কি বলবে এখন? নিখিল নেহার মুখ দেখে হাসলো, নিচ থেকে হাত ধরলো নেহার। নেহা একবার চট করে তাকালো নিজের বাম হাতটার দিকে। আজ নিখিল হাতটা কবজিতে ধরেনি, আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে শক্ত করে ধরেছে। নেহার শরীরে খেলে গেল মৃদু কম্পন। নিজেকে কেমন অসার অসার লাগছে, মনে হচ্ছে দুর্বলতায় নিতেই পড়বে শরীর। একই অধিক সুখের ফল নাকি অবিশ্বাস্য কাণ্ড, নিতে পারেনি মস্তিষ্ক। কি খাবি বল? এখানে একটা জিনিস পাওয়া যায় যেটা তোর মতোই মিষ্টি। ছি, ফ্লার্ট করা শিখেছেন আপনি? নিখিল বলল, ওখানটায় মসুর ডালের তৈরি চিকন জিলাপি পাওয়া যায়, খাবি? নেহা এবার আর না করতে পারলো না। দুপুরে অল্প খাওয়ায় খিদেটাও বেশ বেড়েছে। পেটের ভিতরটা কেমন খাবারের কথা শুনেই চনমনে হয়ে উঠেছে। নিখিল ঠিক বুঝেছে না তার প্রিয় খাবারটার নাম নিয়েছে। নেহা উপর নিচ মাথা নেড়ে বোঝালো সে খাবে। দোকানের এক পাশে দাঁড়িয়ে দুজন। বীর নেহাত মন্দ নয়। এখানে নেহা হাত বাড়িয়ে দোকানের নিকট। নিখিল নিজের হাতে নিয়ে নিল কাগজে মোড়ানো লালচে লোভনীয় জিলাপি। নেহা তা দেখে ঠোঁট উল্টালো। নিখিল আরেক হাতের আঙুলের সাহায্যে নেহার নাকের উপর টোকা মেরে বলল, চল, ওদিক এদিক বেশি মানুষ। নেহার বাম হাতের উপর নিখিল পকেটটা রাখলো। নিজের হাতে টিস্যু নিয়ে তাতে জিলাপি ধরে নেহার মুখের কাছে দিয়ে বলল, এবার খা। নিজের হাতে খাবি, কম ছড়াবি বেশি। আবার এক হাত তো আগে আহত করে রেখেছিস, রস লাগে সর্বনাশটা করে খেয়ে নে। নেহা কথা না বাড়িয়ে খেতে লাগলো। খাওয়া শেষ হতে নিখিল সযত্নে নেহার মুখ মুছিয়ে দিল। নেহার কাছে আজকে নিখিল মেহমেদ চৌধুরী খুব অচেনা, কোনো অন্য ধাঁচের নতুন মানুষ, যা নেহাকে কথায় কথায় রাগ দেখাচ্ছে না। এমন না যে মিষ্টি করে কথা বলছে বা রোমান্টিক কিছু বলছে, তবুও নেহার মনে হচ্ছে এই মানুষটার ব্যক্তিত্ব তার চিরচেনা, নিখিল ভাইয়ের সাথে মিলে না। ঘুরে ঘুরে সব কিছু দেখলো ওরা। নেহার হাত এক মুহূর্তের জন্য ছাড়েনি নিখিল। চল, সবার জন্য কিছু কিনে নে। কাল যখন জানবে তোকে একা মেলায় ঘুরিয়েছি, তখন সবগুলো যখন ধরবে তখন তো কিছু না কিছু দিয়ে বুঝ দিতে হবে নাকি? নেহা মিনমিন করে বলল, সবাইকে নিয়ে আসলেই হতো। নিখিল মনে মনে বলল, তোমার মতো মাথা মোটা তো আমি, সবাইকে নিয়ে আসি, সাথে ওই টয়াটাও আসুক। নেহা সবার জন্য অনেকগুলো জিনিস কিনেছে, মা, বড় মা, মেজো মায়ের জন্য নিয়েছি। সবগুলো কেনা শেষে নিখিলকে বলল, শেষ, চলুন। তুই নিজের জন্য কিছু নিলি না কেন? আমার তো কিছুই লাগবে না, সব কিছুই তো আছে আমার, বেশি কিনে কি করব? নিখিল কিছু বলল না। নেহার হাত ধরে গাড়ির কাছে চলে আসলো। নেহা পেছনের সিটে ব্যাগগুলো রেখে দিল। গাড়িতে ওঠার আগে নিখিল আবার আসলো। নেহাকে বলল, চোখ বন্ধ কর নেহা। নেহার থেকে ঘুম পেয়েছে, রাতও বাড়ছে, আর ওনাকে দেখো রঙে ধরেছে। নেহা বিনা বাক্যে চোখ বন্ধ করলো। এবার তাকা। নেহা চোখ খুলে অবাক হলো। একটা তোড়া, পুরোটা চকলেটে ভরা, তাও সবগুলো ওর পছন্দের চকলেট, কোনো ব্র্যান্ড বাকি রাখিনি। কিটক্যাট থেকে শুরু করে ডার্ক চকলেট সব আছে। ইটস ফর ইউ অবুজ পাখি। সকাল সকাল সাব্বিরের রুমে এক প্রকার হামলা দিয়েছে জেরিনার বৃষ্টি। নেহার সাথে দেখা হয়নি। সকালে মহারানী নিশ্চিত ঘুমাচ্ছে পড়ে পড়ে। তাদেরকে একটু বলেও গেল না, একা একা রাতের বেলা রোমান্টিক ডেটে গিয়েছে মহিলা। আজ একবার সামনে পাক, ওর ক্লাস তো পরে নিবে, আগে সাব্বিরের সাথে বোঝাপড়াটা করে নিতে হবে। রাতের বেলা দুজনের থেকে টাকা নিয়েছে, কিন্তু কাহিনী বলেনি। কি বজ্জাত হয়েছে ছেলেটা।
জেরিন দরজা এলো পাতারে ধাক্কা দিচ্ছে আর বলছে, সাব্বির, আজকে যদি তুই দরজা না খুলিস তো বেশি ভালো হবে না বলে দিচ্ছি। তোর গার্লফ্রেন্ড গোডাউনে আগুন লাগাবো আমি। টাকা মেরে খাওয়ার ধান্দা করলে মস্ত বড় ভুল ধারণা হবে তোর। এই জেরিনের টাকা মেরে কেউ শান্তি পায় না বলছি। আর তুই চিরকুমার থাকবি, বোঝ উঠবে না তোর। বেচারা বৃষ্টি কানা হাত চেপে দাঁড়িয়ে আছে। জেরিন আপু গলা না ফাটা ভাস মা শুনতে পেলে এখন তিনজনকেই লাগাবে উত্তম মাধ্যম। বৃষ্টি কণ্ঠে খাদ নামিয়ে বলে, আপু আসতে বলো, মা শুনতে পেলে সকাল সকাল কেলানি খেতে হবে। তার উপর আমি পড়া থেকে উঠে এসেছি। জেরিন শোনা পাত্রী নয়, শেষে হার মানলো সাব্বির। দরজায় হাতলে ধরে গুমো গুমো চোখে বের হলো। হাই তুলতে বলল, বইনে তুই কি বিয়ে করে না যাওয়ার আগ পর্যন্ত আমাকে শান্তি দিবি না? তোর সেমিস্টারে সুমন্ত্রার করে আর একদিন পরীক্ষায় এনে দিয়ে তোর পড়াশোনা শেষ করতে পারলে শান্তি লাগতো আমার। মাস্টার্স গিয়ে শ্বশুরবাড়ি হাঁড়ি পাতিলের সাথে করতি। জেরিন ওর কথা কানেই তুললো না যেন। ঠেলে রুমে ঢুকে পড়লো। বৃষ্টি জেনে সাব্বিরের খাটে আয়েস করে বসলো। সাব্বির তড়িঘড়ি করে বলল, দাঁড়া, অন্তত ব্রাশটা করে আসি। জেরিন নাকচ করে বলল, তুই 5 হাত দূরে থেকে কথা বল, তাহলেই হবে, গন্ধ টন্ধ আসবে না। বৃষ্টির নাক কুচকালো। সাব্বির বলল, তুই এত অসামাজিক কেন জেরিন বোন? সাব্বির গতকালকে টয়ার নেহার কথা বলার সবটুকু বলে দিল। বৃষ্টি তেতিয়ে উঠল। বিরস মুখে বলল, আমার ভাইটা এমন হইল কবে থেকে? নিজের বউরা একজন এসে বলছে রুমে ঢুকেছো কেন, সে কিছু বলবে না? এ কেমন কথা? সত্যি ভাইয়ের এসব লুকাচুপি খেলাটা আমার এখন বিরক্ত লাগছে। নেহা ঘুম থেকে উঠে ছোটোখাটো একটা চিৎকার মারল। নিখিল উড়ে এসে একদম ওর মুখে চেপে ধরল। নেহা অনবরত চোখের পাপড়ি ঝাপটাচ্ছে। এমনিতে ওর হার্ট অ্যাটাকের অবস্থা হয়েছিল, তার উপরে এই ছেলে এত কাছে চলে আসলো কেন? এবার কি হবে? নিখিলের চোখে মুখে বিরক্তি, তাতে দাঁত চেপে বলে, কি সমস্যা? যখন তখন এভাবে চিল্লাতে থাকোস কেন? এখানে কি সকাল সকাল ভূত এসেছে নাকি? ডাকাত? নেহা চোখ খেঁচে বন্ধ করে ফেলেছে। নিখিল সদ্য গোসল সেরে এসেছে, পরনে বলতে শুধু একটা প্যান্ট। ঘুম থেকে উঠে খালি গায়ে নিখিলকে দেখে কোনো কিছু চিন্তা না করে চিৎকার দিয়েছে। নিখিল নেহার একদম কাছে এসে ওর মুখ চেপে ধরেছে। নেহার আবার শ্বাস আটকে আসার উপক্রম। নিখিলের থেকে ভেসে আসা মন মাতানো ঘ্রাণটায় এবার নিজেকে অসাড় মনে হচ্ছে। নেহা হাত ছাড়ানোর জন্য উম শব্দ করতে থাকে। নিখিল বুঝতে পেরে নিজের হাত সরিয়ে নেয়। নেহা কয়েকবার শ্বাস নিয়ে হাঁপা কণ্ঠে বলে, দূরে সরুন নিখিল ভাই। নিখিল সরল না, উল্টো আর একটু এগিয়ে আসলো। নেহা ভয় পেয়ে পিছিয়ে গেল। নিখিলের নেহার অবস্থা দেখে হাসি পেয়ে গেল। নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে বলে উঠল, আমাকে এভাবে দেখার অভ্যাস করে নে নেহা, রোজ রোজই তো দেখতে হবে। আর এত রিয়েক্ট করার কী আছে? আমি তো পরপুরুষ নই, তোর নিজেরই বিয়ে করা স্বামী। নিখিল উঠে গিয়ে আবার আয়নার সামনে দাঁড়ালো। চুলে জেল লাগাতে ব্যস্ত হলো। এদিকে পরপর 2টা কথা বলে বিমূঢ় করে রেখে গেছে এক রমণীকে। নেহা তপ্তা খেয়ে বসে আছে। কানে বাজছে নিখিলের বলা কথা, আমি পরপুরুষ নই, তোরই বিয়ে করা স্বামী। স্বামী শব্দটায় যেন কিছু একটা আছে, তীব্র অধিকার বোধ, কিংবা একটা মানুষের সব কিছুতে অধিপত্য পাওয়ার চাবিকাঠি। নেহার মনটা চট করে ভালো হয়ে গেল। সে ভুলে গেল নিখিল অন্য কাউকে ভালোবাসে। ওসব ধারণা। তার মন শুধু বলল, নিখিল তোর, সে তোর স্বামী। নেহার মুখের হাসিটা আড়াল হলো না। আর সে হেসেই রুম থেকে বেরিয়ে গেল। নেহাকে যাওয়ার সময় দেখলো একবার নিখিল। নেহা বেরিয়ে গেল আনমনে হাঁটার ফলে খেলো এক ধাক্কা। তাও যাত্রার সাথে না, স্বয়ং টয়ার সাথে। নেহার মেজাজ খারাপ হতে আর কি লাগে? নেহা পুরোই এলোমেলো, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ফুলা ফুলা চোখ। নেহাকে দেখে বোঝা যাচ্ছে সদ্য ঘুম থেকে উঠেছে। টয়া বুজোড়া কুচকে রেখেছে। নেহা পাশ কাটিয়ে যাবে ভেবে নিয়েছে। সকাল সকাল মুড নষ্ট করার কোনো মানেই হয় না। নেহা, তুমি নিখিল ভাইয়ের রুমে রাতে ছিলে? নেহার বিরক্তির সীমা এবার আকাশ ছুঁয়েছে। নেহা তার জামাইয়ের সাথে ঘুমিয়েছে, তাতে টয়ার কি? নেহার রাগ ফুটে উঠেছে চোখ মুখে। আজকে এই মেয়েকে একদম খুন করে ফেলবো। শুধুমাত্র আত্মীয় বলে নিখিল ভাইয়ের সাথে ঢলাঢলি করাটা সহ্য করেছে, তাই বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? নেহাকে চেনে না তো। এই মেয়ে পর্যন্ত কতজনের মাথা ফাটিয়েছে তা শুধু বৃষ্টি জানে। জেরিন বৃষ্টি তখনই সাবিরের রুম থেকে বেরিয়েছে। নেহা টয়াকে মুখোমুখি দেখে দুজন দৌড়ে আসে। বৃষ্টি ভয় পেয়ে গেছে নেহার চোখ মুখ দেখে। জেরিন বলে উঠল, কী রে তোরা দুজন এখানে কি করছিস? যে যার কাছে যা। টয় আবার বলে উঠল, নেহাকে দেখলাম নিখিল ভাইয়ের রুম থেকে আসলো, জিজ্ঞেস করলাম, উত্তর তো দিলই না।
বড়দের কথার উত্তর দিতে হয় নেহা কি জানে না কেমন অভদ্র হয়ে যাচ্ছে ও। নিখিল ভাই ঠিকই করে ওকে কড়া করে কথা শোনায়। নেহা এবার নিয়ন্ত্রণ হারিয়ে বসে, হাত উঠায় টয়াকে কষিয়ে একটা মারার জন্য, কিন্তু তা হয়ে ওঠে না। বৃষ্টি এসে হুট করে নেহাকে জড়িয়ে ধরে, কিছুটা দূরে গিয়ে কানের কাছে বলে, কি করছিলি তুই? এটা এটা বাড়ি, সবাই পরে তোকে ভুল বুঝতো পাগল। অন্যভাবে সামলাতে হবে, প্লিজ কুল ডাউন। নেহা বৃষ্টিকে জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস টানলো। সাব্বির হন্তদন্ত হয়ে ছুটে আসলো রুম থেকে। কাহিনী শুনতে না পারলেও বুঝলো কিছু একটা ঘটছে। টয়ের হাতে কফি মগ। সাব্বির দেখে একটানে তা ছিনিয়ে নিয়ে বড়সড় একটা চুমুক বসালো। কফিটা কি তুমি বানিয়েছো টয়া? তা আমার জন্য বুঝি? টয়ার নির্লজ্জের মতো বলল, না, নিখিল ভাইয়ের জন্য। সাব্বির নেহার দিকে তাকালো, একটা ফুটন্ত প্রায় বোমা। সাব্বির দ্রুত ভঙ্গিতে বলল, নিখিল ভাই তো সকাল 2বার কফি খায় না, জানো না তুমি? এই তো কিছুক্ষণ আগে নেহা নিজের জন্য কফি আনতে গিয়েছিল, তখন বড় মা ওর হাতে নিখিল ভাইয়ের জন্য কফি পাঠিয়েছে, ওটা দিয়েই আসলো এখন, তাই তোমারটা আমিই খেয়ে নিলাম। কিছু মনে করিনি তো? টয় বিস্ফোরিত নয়নে তাকালো। নেহার ছায়াও তো রান্নাঘরের আশেপাশে দেখলো না। টয়া তো সকাল থেকে নিচে ভোরে উঠে জোর করে সবাইকে সরিয়ে রান্না করলো। ওর খালামণি তো ওকে ঢুকতে দিতেই চায়নি। সে হাত পড়িয়ে রান্না করলো শুধু নিখিলের জন্য। আর এই মেয়ে কখন গেল রান্নাঘরে? মিথ্যা কোনো বলছে সাব্বির। কখন দেখলাম না তো? আমি তো এতক্ষণ রান্না করেছিলাম। আর সকালে সবার জন্য নাস্তাও আমি বানিয়েছি। সাব্বির যে হারার পাত্র নয় তা তো টয়া জানে না। সে মিথ্যে বলেও পুরোপুরি কনফিডেন্স সহিত সাব্বির কফি মাগটা জেরেনের হাতে গুজে দিয়ে বলল, তুমি তো কিছুই জানো না টয়া। আমার নেহা বোন তো সুপার ফাস্ট, কখন যায় কখন আসে বোঝাই যায় না, পুরো বাতাসের গতি ওর। তাই বেশি চাপ নিও না, বুঝলে? সাব্বির হেলে দুলে চলে গেল। জেরিনও গেল। বৃষ্টি নেহাকে নিয়ে নিজের রুমে গেল খাবার খাওয়ার জন্য। সবাই টেবিলে বসে পড়েছে। কিছুক্ষণের মধ্যে নিখিল আসলো, পেছনে নেহা। নিখিল শেষ শ্রেণীতে, নেহা প্রথম। নিখিল নামতে টয়া এসে গদগদ হয়ে বলল, নিখিল ভাই আসুন, আজকে আমি রান্না করেছি, খেয়ে বলুন কেমন হয়েছে। নেহা আবার নামা বন্ধ করে দিয়েছে, দেখতে চাচ্ছে নিখিল কি বলে। যদি নিখিল আজকে এই মেয়ের হাতের রান্না খায় তো নেহা বাড়িতে আগুন লাগিয়ে দেবে একদম। টয়ের সাথে নিখিলকেও জ্বালিয়ে দেবে তাতে। নিখিল ঘড়ির দিকে তাকালো একবার, তারপর সিঁড়িতে থতমত মুখে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখলো। নিখিল টয়াকে জবাব না দিয়ে হামিদা বেগমের উদ্দেশ্যে বলল, মা আজকে একটু বেশি কাজ আছে, বাইরে খেয়ে নিব। নিখিল আর দাঁড়ায়নি, লম্বা কদমে সদর দরজা ছাড়ল। কিছুক্ষণ পর সাব্বির উঠে গেল। নিখিল দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে। সাব্বির গিয়ে বলল, হ্যাঁ ভাইয়া বলো। নিখিল বিনা বাক্যে ওর হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এটা নেহাকে দিবি আর চুপচাপ সবটা খেয়ে ওষুধ খেতে বলবি, না হয় ওর কপালে দুর্গতি আছে, বলে দিলাম। সাব্বির মাথা নেড়ে চলে আসলো। নেহা খেতে আসেনি, সিঁড়িতে থেকে ফেরত গিয়েছে। দরকার পড়লে 4 দিন না খেয়ে থাকবে, তাও এই মেয়ের রান্না করা খাবার মুখে তুলবে না। নিখিল খাবার না খাওয়ায় নেহা খুশি, তবু প্রকাশ করবে না। ভাব নিয়ে চলতে হবে এই ছেলের সাথে। ভাব শুধু ওর একার আছে নাকি? সাব্বিরকে বাইরে গিয়ে আবার আসতে দেখে সাহারা বললেন, কিরে না খেয়ে এরকম ছোটাছুটি করছিস কেন? আবার উপরে যাচ্ছিস কেন? সাব্বির আসছি বলে চলে গেল। সাব্বির নেহার দরজার সামনে দাঁড়িয়ে দাঁত কিলিয়ে বলল, নেহা বোনটি আমার থুরি। ভাবি সাহেবা, আমার এই নিন আপনার খাবার, খেয়ে ওষুধ খেতে বলেছে আপনাকে আপনার উনি। নেহা পানসে মুখে বলল, ছি ছি সাব্বির ভাইয়া, তুমি ছোটো বোনটা বাবে বানিয়ে দিলা, পর করে দিলা একদম। হয়েছে, কাহিনী কম কর, খেয়ে নে, তা না হয় বাইয়ে এসে তোকে উপরে পাঠিয়ে ছাড়বে। সাব্বির খাবারের প্যাকেট নেহার হাতে দিয়ে চলে গেল। এই লাইলি মজনুর চক্কর ওর সকালের খাবারে মাছি পড়ল। ভার্সিটি যাবে না আজ জেরিন, সাব্বিরও যায়নি। ওদের তো ঘুরতে যাওয়ার কথা, নেহাকে শুধু বলেনি। নেহাকে চেপে ধরেছে রাতের কাহিনী জানার জন্য ওরা। নেহা কাটছাট করে কিছু একটা বুঝিয়েছে ওদের। যখন সবাই শুনেছে, সবার জন্য গিফট শুনেছে, তখন মুখ বন্ধ হয়েছে ওদের। সকাল থেকে মন খারাপ টয়ার। নিখিল তাকে এভাবে এড়িয়ে চলল, সময় নেই, ওটা মুখেও তো বলতে পারতো। নিখিল না হয় ততটা না কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি বেশি কষ্ট হচ্ছে নিখিলের ওকে এড়িয়ে চলায়। যে মানুষটাকে পছন্দ করে, যার মন পাওয়ার জন্য এত কিছু করে, বেহায়ার মতো লাজ লজ্জা ভুলে ছুটি পেলে ছুটে চলে আসে মানুষটা, তার থেকে ফিরেও তাকায় না। এত এত রূপের প্রশংসা পায় সে প্রতিনিয়ত, এসব দিক কী লাভ যদি নিখিল তার দিকে ফিরেও না তাকায়? ভালোবাসা আসলে কীভাবে সৃষ্টি হয়, রূপে গুণে নাকি অদৃশ্য কোনো শক্তি যার নাগাল পেতে ব্যর্থ টয়া? টয়া কষ্ট চেপে মুখে হাসি নিয়ে সেতারা বেগমের প্রশংসা শুনে যাচ্ছে।
এই একটা মানুষই তার আশার আলো। নিখিলকে পেতে যেভাবেই হোক সেতারা বেগমকে পটানো বেশি জরুরি। নিখিল সেতারা বেগমের কথা কখনো ফেলতে পারে না, তা জানে টয়া। দুপুরে ঠিক কিছুক্ষণ আগে রান্না শেষ করেছেন হামিদা। তা হামিদা আর সাহারা মিলে নেহা সবাইকে বসার করে ডাকলো। আগে হামিদা বেগম, পরে সব বড়দের কালকে রাতের আনা উপহারগুলো দিল। জেরিন বৃষ্টি সাব্বিরকে দিল। রৌফ স্কুল থেকে পেরেনি এখনো, তাই ওরটা সাব্বির ভাইয়ের হাতে দিয়েছে নেহা। টয়া একপাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আমার জন্য কিছু আনোনি নেহা? নেহা আবার চমকে উঠল। সে সত্যি রাতে টয়ার কথা ভুলে গিয়েছিল। এক বড় লজ্জায় পড়ে গেছে নেহা। তা ঠিক বুঝতে পারলো বৃষ্টি। বসার ঘরে তখন সদর দরজা দিয়ে প্রবেশ করলো মিহির, সাথে নিখিল, পেছনে শাহ আলম চৌধুরী। নেহা কি বলবে বুঝে উঠতে পারলো না। জেরিন সাব্বিরের মুখ চাওয়াচাই করছে। বৃষ্টি চট করে বলে উঠল, কেন আনবে না টয়া আপু? নেহা তো সবার জন্য এনেছে, আমারটা আগেই দিয়েছে। তুমি এতক্ষণ দাদির ঘরে ছিলে, তাই তোমারটা আমার হাতে দিয়েছে। এই নাও। বৃষ্টি নিজেরটা টয়াকে দিয়ে দিল। এদিকে নেহার চোখ ছলছল করে উঠল। তাকে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে বৃষ্টি নিজেরটা টয়াকে দিয়ে দিল। সব ঘটনায় নিখিল দেখলো দাঁড়িয়ে। শাহ আলম ছোটদের মাঝ থেকে সরে গেলেন। টয়া তো গিফট পেয়ে খুশি। সে ভেবেই নিয়েছে এসব নিখিল কিনেছে। নিশ্চয়ই নিখিল নিজের হাতে না দেখ, ওর পক্ষ থেকে ভেবেই নিয়ে খুশি টয়া। বৃষ্টির মুখেও হাসি। গিফট না পাওয়া তার মাঝে কোনো কষ্ট দেখা গেল না। তার কাছে নেহা আগে পরে সব কিছু। এসব গিফট নিয়ে তাকে আরও দিতে পারবে। একবার এই গিফটের বদলে যদি বন্ধুর সম্মান বাঁচে তো তাই হোক। নিখিল রুমে চলে গেল। মিহির নেহার দিকে তাকিয়ে বলল, এই নেহা, এটা তোমার জন্য, বুঝলে? বলে মুখ ভরে হাসলো। নেহা হাতের শপিং ব্যাগটার উপরে মেঘপালিকা রেখা দেখে নিজেও হাসলো। জেরে টিপ্পনি কেটে বললাম, বাহ, মিহির ভাই শুধু নেহার জন্য আমাদেরকে চোখে পড়ে না তোমার? নেহা এদের কথায় পাত্তা না দিয়ে বৃষ্টির হাত টেনে নিয়ে চলল রুমের দিকে। রুমে এসে নেহা বৃষ্টিকে একটা রাম ধমক দিল, তুই ওই টয়া ফয়াকে নিজেরটা দিলি কেন? যা হওয়ার হতো। এখন তো মনে হচ্ছে আমি ভুলে গিয়ে ভালোই করেছি। এই শাকচুনির জন্য আনবে আমার শত্রু। উফ নেহা, তুই কি বাচ্চা? সবসময় শুধু বোকা বোকা কথা। চুপ যা তো। মিহিরটা তোকে আবার কি দিল রে? নেহা হেসে বলল, তোকে বলবো কেন? বৃষ্টি টেনে নিয়ে বলল, দেখা বলছি। বৃষ্টি দেখলো গোলাপি রঙের একটা শাড়ি, সাথে ছুরি গহনার একটা ছোট চিরকুট। প্রিয় মেঘবালিকা, আমার হৃদয়ের এক পরশের সুখের পায়রা তুমি। এই হৃদয়ে মরুভূমি অধিক প্রতীক্ষিত জলরাশি তুমি। আমার ভালোবাসার উষ্ণতম সুখ তারা তুমি। আমার হৃদয়ের শ্রাবণের ভালোবাসার ইলশে ঘুড়ি তুমি। এটি তোমার অদম প্রেমিক। নেহা হু হু করে হাসলো। হাসতে হাসতে বলল, মিহির ভাইয়াকে তুই এবার কবি সাহিত্যিক বানিয়ে ছাড়লি? বৃষ্টি আবার বলল, তুই নিজের জন্য কাল কি এনেছিস দেখালি না তো? আর ভাইয়া কি দিয়েছে দেখা? নেহা বোতামুখে বলল, তোর ভাই দিবে গিফট? দুনিয়া উল্টেয়া যাইব তোর কথা শুনে। আর কোনো মানুষ পেলেই না, এর থেকে কিছু আশাও করি না আমি। আমাকে তো কিছু দেবে না। আলমারি ভর্তি শাড়ি এনে রেখেছে প্রেমিকার জন্য। নেহার মনটা ক্রমশ কষ্টে ভরে উঠল কথাটা বলে। বৃষ্টি বুঝে চুপ রইল। কি করার আছে তার এখানে, যেখানে তার ভাই কিছু করছে না? তো সবই বুঝবে। তার ভাই সময়টা যেন দীর্ঘতম না হয়, সে আশাই করে বৃষ্টি। দুপুরে সবাই রেডি ঘুরতে যাওয়ার জন্য। টয়া গেল, নেহা যাবে না। নিখিলের সাথে গিয়েই এই মেয়ে রঙ্গ করবে, তা কিছুতেই দেখতে পারবে না নেহা। এতটা মহান নারী সে না। জেরেন বৃষ্টি মুখ গোমড়া করে বসে আছে। প্লিজ চল না তুই। তুই না গেলে ভাই আমাদের নিয়ে যাবে না। কেন নিয়ে যাবে না? অবশ্যই যাবে। আমি না গেলে তো উনি বেঁচে যায়। প্লিজ শোনা বেবি, রাগ করে না। বড় আপুর কথা শোন। দেখো দেখো জেরিন আপু, তুমি একদম এভাবে বলে আমাকে গলাতে চাইবে না। তোমার ভাই যদি এসে বলে নেহা চল, তবেই যাব, না হয় এক পাও নড়ব না আমি। দরজা থেকে নিখিলের গম্ভীর কণ্ঠস্বর শুনে সবাই চুপ হয়ে গেল। ও, তোকে আবার আলাদা করে নিমন্ত্রিত করতে হবে, তাই তো নেহা? নেহা শুকনো ডোক গিলল। কথাটা এসে নিখিলকেই কেন শুনতে হবে? এভাবে ফেসে যাবে ভেবে চিন্তা তো এসব বলেনি তখন। তুই যদি 5 মিনিটের ভেতর তৈরি না হয়েছিস তো তোকে কিভাবে নিয়ে যেতে হবে জানা আছে আমার। যাব না আমি। নিখিল ব্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি করবি না তুই? যাব। গুড গার্ল। এই তোরা গিয়ে গাঁইতে বস, আমি ওকে নিয়ে আসছি। বাকিরা সবাই শাড়ি পরে যাবে। শাড়ি পরে তৈরিও হয়েছে। নেহা 5 মিনিটের শাড়ি কেন? শাড়ির বের করতে তো 10 মিনিটের ব্যাপার। নেহা পিচ রঙের একটা চিকেন কারি কাজে 3 পিস নিল। ছুটে গিয়ে বের হয়ে আসলো। মুখে মাখার মতো শুধু ক্রিমটাই সামনে পেল। মুখে একটা খুবই হালকা রঙের লিপস্টিক লাগিয়ে চুলগুলো উঁচু করে কাটা দিয়ে আটকে বের হতে নিলে নিখিল বলল, এ চুল ছেড়ে বের হ।
নেহা পারবো না বলে পাশ কাটিয়ে চলে এলো। নিখিল আঙুলের সাহায্যে কপাল ঘষল। এই মেয়েটা তো এ অতি সাধারণ রূপে রোজ রোজ তাকে ডুবিয়ে মারছে অনুভূতির এক অতল সাগরে। কতদিন সামাল দিতে পারবে নিখিল? নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে পড়ছে ক্রমশ। নেহা নিখিল নামছে পাশাপাশি। তাহমিদা হামিদের সাহারা বসে আছেন সোফায়। সময় পেয়ে তিনজন মিলে টিভি দেখতে বসেছে। ছেলে মেয়ে দুটোকে একসাথে কি সুন্দর মানিয়েছে। মুগ্ধ চোখে দেখলেন তিনজন। হামিদ এগিয়ে এসে নেহাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে আমার মাকে। নেহা হামিদা বেগমকে জড়িয়ে ধরে বলল, তুমি শুধু প্রশংসা করলে, বড় মা জানো, কিছু মানুষ সারাদিন শুধু পেতনি বলে ডাকে। নেহা কথাটা বলে নিখিলকে একটা ভেঙচি কাটলো। হামিদা বেগম হাসলেন। নিখিলকে কড়া ভাষায় বললেন, মেয়েটাকে নিয়ে যাচ্ছিস, একদম বকাঝকা করবি না, বলে দিলাম। দেখে শুনে রাখবি আর নিজ হাতে খাইয়ে দিবি, মনে থাকবে। নিখিল বাধ্য ছেলে নয়, মাথা নাড়ল। দুজন বেরিয়ে যেতে হামিদা এসে বসলো, হেসে বলল, কোনো কুনজর না লাগুক ছেলে মেয়ে দুটোর উপর। তা হামিদা তৃপ্তি পেলেন, মেয়ের কপাল করে বড় আপার মতো শাশুড়ি পেয়েছে। তার যা মেয়ে সব কিছুতে ভুল করে অন্য বাড়ির মানুষের কাছে দিয়ে তিনি কোনোদিন শান্তিতে থাকতেন না। এখন তিনি নিশ্চিন্ত। তারপরেও মেয়েকে দেখে রাখার কত মানুষ আছে, সাহারাও কম না, নিজের মেয়ের মতোই আগলে রাখে। গাড়ির পাশে আসতেই আরেক বিপদ। নেহা নিখিলকে একসাথে পাঠাবে বলে আগেভাগে প্ল্যান করেছে মিহির, জেরিন, বৃষ্টি আর সাব্বির। তাই ওরা সবাই যাবে বাড়ির বড় গাড়িটায় আর নেহাকে পাঠাবে নিখিলের গাড়িতে। কিন্তু সমস্যা হলো টয়াকে নিয়ে। নেহা নিখিল আসতে টয়া এসে বলল, চলো এবার যাওয়া যাক। জেরিন এসে বলল, হ্যাঁ চল টয়া, তুই আমরা ওই গাড়িতে যাব। কেন, নিখিল ভাইয়ের সাথে গেলে কি সমস্যা? ওনার গাড়িতে তো জায়গা আছে। তোমরা ওইটা যাও, আমি নিখিল ভাইয়ের গাড়িতে যাব। সাব্বির মিহিরকে গুঁতো মেরে বলল, দেখলে তো মিহির ভাই, এই মেয়ে কেমন নির্লজ্জ, আমার তো রুচিতে বাজছে। সারা জীবন চিরকুমার থাকবো, তবু এমন মেয়ে বিয়ে করব না। বৃষ্টির বিরক্ত নিয়ে বলল, টয়া আপু, একটাতে গেলেই তো হয়, আমরা সবাই এটাতে যাব। ভাইয়া নিজের গাড়িতে কাউকে নেয় না, ওনার এটা পছন্দ না, বুঝলে? আর কথা বাড়িও না তো, এমনিতেই দেরি হয়ে গেছে। টয়া নেহাকে বলল, চলো তাহলে। নেহা সবাই মিলে যায়। কেন নয়, আসো। নেহাকে চলে যেতে দেখে নিখিলের রাগ উঠে গেল। নেহার হাত শক্ত করে চেপে ধরল পেছন থেকে। কটমট দৃষ্টি রাখলো নেহার উপর। নেহাকে থেমে যেতে দেখে টয়াও থামলো। নেহা টয়াকে বলল, আপু তুমি নিখিল ভাইয়ের সাথে যাও, ওনার একা যেতে ভয় লাগছে। সাব্বির কপাল চাপড়ালো, এ কি মহাশনির দশা ভাই, এদের কেউ থামা। নিখিল মিহিরের দিকে তাকালো। বেচারা বন্ধুর করুণ দশা দেখে কিছু করতে পারলো না। নিখিল রেগে চোখ বন্ধ করে অতি রাশবাড়ি কণ্ঠে বলল, টয়া তুই এখান থেকে যা বলছি। নেহা আমার সাথে যাবে, আর একটা কথাও যদি কেউ বলিস তো যাওয়া ক্যান্সেল। নিখিলের রাগে কণ্ঠে সবাই কেঁপে উঠল। টয়া নিখিলের এই রূপের সাথে পরিচিত নয়। নিখিল বাহিরের মানুষের সামনে সহজে রাগে না, নানা বাড়িতেও কখনো রাগ দেখায়নি, তাই এসব অজানা তার। নেহার হাত ধরে ওকে এক প্রকার টেনে গাড়িতে উঠালো নিখিল। গাড়ির ফ্রন্ট সিটে বসে হাতের ব্যথায় কুঁকড়ে উঠল নেহা। জোরেই লেগেছে অনেকটা তার। তার উপর হাতে ব্যান্ডেজ ও ছাপ পড়েছে, শুভ্র ব্যান্ডেজ, রক্তের লাল ছাপ দেখা গেল। নেহা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেললো, ঠোঁট কামড়ে ব্যথাটাও গিলে ফেললো। নিখিল গাড়ির স্টিয়ারিংয়ে মাথা রেখে রাগ নিয়ন্ত্রণ করতে ব্যস্ত। মেয়েটাকে তাকে রাগিয়ে ছাড়া আর কিছু করতে পারে না। নিজেকে শান্ত রেখে ওর সাথে কথা বলতে যায় সব সময়। নেহার সাথে রাগ দেখিয়ে তো নিখিল নিজেও ভালো থাকে না। নিজে কলেজে আঘাত করে কোন মানুষ ঠিক থাকতে পারে? এই মেয়েকে কে বোঝাবে সে কথা? সব সময় শুধু ছটফট করে, হাত হাত পা কেটে বাড়ি আসে, সারাদিন ছুটোছুটি করে, নিখিলকে রাগিয়ে দেয়। কি করবে? সে তো নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। প্রিয় মানুষকে রক্ষা করার আড়ালে নিজেকে সবার কাছে প্রমাণ করেছে কঠিন মানবরূপে। প্রিয়সীর কাছে হয়েছে নির্দয় পাষাণ, অনুভূতিহীন মানুষ। নিখিল বদ্ধ চোখে থাকা নেহাকে দেখলো একবার। গাড়ি স্টার্ট দিল মুহূর্তে। শরতের আকাশটাকে বোঝা সত্যি বড়দায়, এই ভালো তো এই খারাপ। আকাশ জুড়ে বেড়ানো সাদা মেঘের হঠাৎই ছুঁয়ে যায় কালো ধূসর রঙে। পরিবেশকে ঠান্ডা করতে বাতাসে পাল্লা দিয়ে ভারী হয়, ছুঁয়ে দেয় কিছু অশান্ত মনের মানুষকে। জানালার কাঁচ টেনে নামিয়ে দিয়েছে নেহা দৃষ্টিতে শূন্যে। রাস্তায় সাঁইসে আওয়াজে চলছে গাড়ি, বাতাস এলোমেলো করে দিচ্ছে মুখের উপর আছড়ে পড়া ছোট ছোট চুলগুলো। দুজন মানুষ পাশাপাশি, তবুও তাদের মাঝে দূরত্ব যেন আকাশ সমান।
নীরবতা ভেঙে নিখিল বলে উঠল, এখন তুই আগের মতো কথা বলিস না কেন নেহা? আগের মতো সে প্রাণবন্ত ভাবটা কোথায় হারিয়ে বসে আছিস? নেহা নীরব রইল। নিখিল অধৈর্য কণ্ঠে বলল, কথা বলছিস না কেন আমার সাথে? নেহার অধিক শান্ত হতাশা কণ্ঠ। যাকে এতটা ঘৃণা করেন তার কথা শোনার হঠাৎ ইচ্ছে জাগলো কেন নিখিল ভাই? আপনি যে আচমকা এত ভালো ব্যবহার করছেন, আমাকে বোঝাতে চাচ্ছেন ইউ ফিল সামথিং ফর মি? আমার তো মনে হয় এটা পুরোটাই আমার একটা দিবা স্বপ্ন, চোখের দেখা কোনো ভুল, যা এক না এক সময় ঠিক ভেঙে যাবে, দোআঁশের ন্যায় মিলিয়ে যাবে যে কোনো সময়। একটা কথা জানিস তো নেহা, আমরা যাকে ভালোবাসি তাকে ঘৃণা করাটা সবচেয়ে বেশি পীড়াদায়ক। এ এক নিদারুণ যন্ত্রণা, তবুও দিন শেষে ভালোবাসার মানুষটাকে কখনো ঘৃণা করা হয়ে ওঠে না। উল্টো তার জন্য ভালোবাসা বাড়ে, বারবার তাকে মনে পড়ে, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় শতগুণ। যাকে মানুষ সত্যিকারের ভালোবাসে তার প্রতি কোনোদিন বিরক্তি জিনিসটাই আসে না। যারা জোর গলায়ও বলে আমি আমার ভালোবাসার মানুষটাকে ভুলে গেছি, তাকে আমার বিরক্ত লাগে, তাকে আমি ঘৃণা করি, তারা মূলত মহামিথ্যুক। পৃথিবীর বুকে তাদেরকে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। সে মিথ্যাবাদীদের দলের একজন আমি নিজেও। নেহা নিখিলের কথা শুনে হাসলো, মনে মনেই ভাবলো, যাকে ভালোবাসেন মানে আপনার সেই প্রত্যাশাময় নারী, যার জন্য আপনার সকল ধ্যান জ্ঞান। নিখিল ভাই, আমি তো আপনার জীবনে গুরুত্বপূর্ণ কেউ নই। আপনি জানেন না, যাদেরকে ছেড়ে দিতে হবে একদিন তাদের মনে আশার আলো ফোটাতে নেই। আপনি আমার হৃদয়ের ফুটন্তে শেষ আশার আলোটা নিভিয়ে দিয়ে হারিয়ে যাবেন না তো আবার? আমি প্রত্যাখ্যান হওয়ার ভয়ে স্বীকার করতে পারিনি ভালোবাসি। আমি একপাক্ষিক থাকতে চেয়েছি নিখিল ভাই, জানেন তো, একপাক্ষিক ভালোবাসাতে হারানোর ভয় নেই। হারানোর ভয়টা যে আমার ভীষণ বেশি। আপনি হাত বাড়িয়ে গুটিয়ে নিলে আমি সত্যি নিঃস্ব হয়ে যাব নিখিল ভাই, জ্বলে পুড়ে যাব, অবশিষ্ট ছায়াও পাওয়া যাবে না আর। আমি আপনাকে চাই, সবটুকু চাই, আধো আধো অধরা অস্পষ্ট নীরবে নিভৃতে চাই। আমি চাই আপনি আমার কাছে স্পষ্ট রূপে ধরা দেন, আমাকে নিজে বলুন আপনি আমার। শুধু একবার বললেই হবে নিখিল ভাই, শুধু একবার। মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছেই হবে আপনি একবার বলুন আপনি আমার। আমার সব ভুলগুলো কেন ভেঙে দিচ্ছেন না নিখিল ভাই? আমার মনের দ্বিধা দূর করতে আর কত সময় নেবেন? এই তো মন আষাঢ়ের বৃষ্টির ন্যায় ছড়ায় শীতলতা। এই আপনি বয়ে আনেন কালবৈশাখীর। কেন বলতে পারেন ভালোবাসার শব্দটা এত কঠিন কেন? এর উপর জোর খাটে না কেন নিখিল ভাই? যদি কোনো বর চাইতে পারতাম তবে আমি শুধু আপনাকেই চাইতাম, শুধুই আপনারে। কিন্তু আমার যে প্রশ্ন জাগে, আপনি আমারে চাইবেন তো? কেন যেন বারবার মনে হয় আপনি অন্য কারো, আমার নন। কেন এতটা দোটানায় রাখেন আমারে? আপনার এই বিশাল মনটা কি একটু জায়গা আমার দেওয়া যায় না? কথা দিলাম একবার শুধু বলেন নেহা, আমি তো বাকি জীবন আমার সবটা ভালোবাসা আমি আপনারে দিব। এই কথাগুলো সরাসরি বলার মতো সাহস জোগাতে কেন পারি না আমি নিখিল ভাই? সাহসের দিক দিয়ে এতটা দুর্বল কেন আমি? নিজেকে প্রচুর বিরক্ত লাগে আজকাল, প্রচুর মানে প্রচুর মাত্রা রিক্ত। নিখিল ড্রাইভ করার ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার তাকিয়েছে নেহার ফ্যাকাশে মুখের পানে। নিজের ভিতরে অসম্ভব অস্থিরতা কাজ করা শুরু হয়েছে নিখিলের। এই মেয়েটার হাসি না দেখলে যে তার দম বন্ধ লাগে। তা কি জানে না এই মেয়েটা? তবুও হাসতে এত কৃপণতা দেখাচ্ছে ইদানিং। নিখিল জবাব পায় না, আর না জবাব মিলে নেহার। কি করে মিলবে তাদের প্রশ্নের যথাযথ উত্তর? যে জিনিস পাওয়া যাবে অপর ব্যক্তির কাছে, তা খুঁজলে কী লাভ হবে নিজের কাছে? একটা রেস্তোরাঁয় তাদের গাড়ি থামে। জেরেন, বৃষ্টি, মিহির, সাব্বির, রৌফ নিজেদের মতো করে কথা বলছে। শুধু অধৈর্য এক মানুষ, টয়া শুধু বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। তারা নেমেছে 5 মিনিট হলো, তারপরও মনে হচ্ছে কত বছর সময় যেন পেরিয়ে যাচ্ছে। নিখিল নেহা এগিয়ে আসলো ওদের কাছে। সবাই ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে নেহার হাত টেনে তার করালো নিখিল। ব্যান্ডেজ করা হাতটি নিজের শক্তপোক্ত হাতের বাঁধে নিল খুব সাবধানে। নেহার হাতের উপর আলতো হাতে স্লাইড করলো নিখিল। নেহা চোখ বন্ধ করে ফেলল। কিছুটা সুরসুরি দেওয়ার মতো লাগছে তার হাতে, ব্যথাটাও পেয়েছিল তখন। নিখিল নেহার মুখের দিকে তাকালো, কিছুক্ষণ পরেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। নিখিল এত আলতো হাতে ব্যান্ডেজ খুলছে যেন নেহার হাতটা একটা ছোট বাচ্চা, যার গায়ে একটা জোরে চাপ পড়লে সে ব্যথা পাবে। নিখিল হাতের দিকে তাকিয়ে নরম সুরে বলল, বেশি ব্যথা দিয়ে ফেলেছি নিহারিকা? বেশি ব্যথা করছে বুঝি? এতটা আদুরে কণ্ঠে নেহা আগে কোনোদিন শোনেনি। এই মানুষটা সবসময় এভাবে কথা বলে কেন?
নেহা যে সারা জীবন এরকম একটা মানুষই চায় যে থাকুক শক্তপোক্ত, খোলসের আড়ালে শুধু তার কাছে এসে হয়ে যাক একদম নরম, আদরে যত্নশীল। নেহার কেন যেন ভীষণ কান্না পেল এখন, টপ করে গড়িয়ে পড়লো এক ফোঁটা জল। নিখিল সেই ক্ষুদ্র মুক্তার ন্যায় পানির ফোঁটায় গাল বেয়ে গড়াতে দেয়নি বেশি দূর, নিজের হাতে মুছে দিল সযত্নে। কণ্ঠটা ঠিক আগের মতো রেখেই বলল, কাঁদছিস কেন বোকা? এতটুকু ব্যথাতে কেউ কাঁদে? তুই না বড় হয়ে গেছিস? নেহা কান্নার বেগ যেন বেড়ে গেল, কিন্তু মন বলছে থেমে যা নেহা, রাস্তাঘাটে কীভাবে কেঁদে দিলি তুই। নিখিল হাতের ব্যান্ডেজ খোলার ফাঁকে আবার বলল, কাঁদে না লক্ষ্মীটি। নেহার মুখ এবার হা হয়ে গেল, কান্না করা তো ধুর, সে যেন সব কিছু ভুলেই গেছে। নিখিল ভাই তো এটা, তার সামনে ব্যক্তিটি এতটা নরম সুরে তার সাথে কথা বলছে। নিখিল পকেট থেকে একটা শুভ্র রঙা রুমাল বের করলো, নেহার হাতের ব্যান্ডেজ জায়গায় রুমালটি পেঁচিয়ে দিল ভালো করে। নেহা বোকার মতো ছেয়ে থাকতে দেখে নিখিল হাসলো। নেহার চোখ দুটো মুছে দিয়ে বলল, এবার হাসি দে। হাসি দে বলছি? দমকে সুরে কেউ হাসতে বলে, কিন্তু নেহা সত্যি হেসে দিল। তার পাতলা ঠোঁটের বাজে হাসিটা নিখিলের বুকে ঠিক তীরের মতো বিঁধল। নেহা সামনের দিকে হাঁটা দিতেই নিখিলের বুকের বাঁ পাশে হাত রাখলো। এখানটায় ঠিক বুকের বাঁ পাশে তার কেমন সুখ সুখ অনুভব হচ্ছে। এই সুখ তো আছে শুধু তার অবুঝ পাখির কাছে। নেহা নিখিলের কাণ্ড দেখে মিটমিটি হাসছে, সবগুলো মিলে। নেহা যেতেই সবাই নর্মাল, মানে কিছু ঘটেনি, কিছুই দেখেনি এমন ভাব। একজন মানুষের এসবের কিছুই পছন্দ হয়নি, তার মনে সন্দেহের দানা বেঁধেছে। তার মানে কি নেহা নিখিলকে তার কাছ থেকে কেড়ে নিবে? কিছুতেই এটা হতে দিবে না টয়া। সে যে বাড়িতে গিয়ে সেতারা বেগমের সাথে কথা বলবে তা এখনই ঠিক করে নিল। রেস্তোরাঁর একপাশে খোলামেলা একটি জায়গা, গাছের ছায়া আছে। শহরের বুকে গ্রামীণ পরিবেশটা বেশ নজর কাটছে সবার। ওয়েদারকে বলে দুইটা টেবিল একত্র করে বসেছে ওরা সবাই। সাব্বির জেরেনের মারামারি তো আছেই। সবাই হাসি আনন্দে মেতে উঠেছে। পুরী বাঙালি খাবারের আয়োজন এখানে, ভর্তা থেকে শুরু করে মাছ মাংস সবজি দই পায়েস। ওইটা ছেলেটা বিনয়ের সাথে জিজ্ঞেস করলো তারা কি নেবে। এক একজন এক এক রকম খাবার অর্ডার দিয়েছে। টয় অপেক্ষায় আছে কখন নিখিল অর্ডার দেবে। নেহা চুপচাপ বসে আছে। চাইনিজ হলে চামচ দিয়ে খাওয়া যেত, ভাত জিনিসটা এমন হাতে না খেলে তৃপ্তি মেলে না। নিখিল পরপর অর্ডার দিল, ডাল ভর্তা, মাটন রোস্ট, চিংড়ি দই আর ভুনা খিচুড়ি। নেহা ঠোঁট উল্টালো, এই লোক একা এত খাবে নাকি পেটে কি বস্তা বেঁধে এসেছে? ভাত আবার ভুনা খিচুড়ি। টয়া পড়লে দ্বিধায়, নিখিল যা যা দিয়েছে তার মধ্যে এসব সে যদি রিপিট করে তো সবাই কী ভাববে। তাই ছোট করে বলল ভুনা খিচুড়ি দিতে। ওইটা চলে যাওয়ার পূর্ব মুহূর্তে মিহির ডেকে বলল, একটা বেশি নারকেল দেওয়া গুড়ের পায়েসও দিবেন। সবাই চোখ বড় বড় করে মিহিরের দিকে তাকালো। মিহির ভাই তো কোনো কালেই পায়েস খায় না। মা ছোটো মারা ধরে কত জোর করে, তবু এক চামচ খেতে দেখেনি এই ছেলেকে। আজ তাহলে অর্ডার দিল কেন কে জানে। ভাই মানুষের কখন কি হয়। কিন্তু নিখিল হাসলো, তার বোনের পছন্দ ঠিক মনে রেখেছে মিহির। মিহির কতটা ভালোবাসে বৃষ্টিকে এটা তার থেকে ভালো আর কে জানে। খাবার টেবিলে দিয়ে গেল। কিছু সময় পর নেহা বুকের সাথে দুহাত বাজ করে ঠোঁট উল্টে বসে রইল। তার না আসাই উচিত ছিল। এবার সবাই মিলে তাকে এখানে এনেছে সামনে বসে নিজেরা খাওয়ার জন্য। সন্ধ্যা নেমে এসেছে, প্রায় আকাশে সোনালি আভা ছড়িয়ে মনোমুগ্ধকর একটা দৃশ্য ফুটে উঠেছে চারপাশে। নেহাকে মুখ ফোলাতে দেখেও কেউ কিছু বলল না। তারা জানে এখন কি হবে। সাব্বির তো খাচ্ছে আর আঙুল উঁচিয়ে বলছে, আহ যা রেঁধেছে না, একেবারে মুখে দিতেই মোমের মতো গলে যাচ্ছে। জেরেন কিছু সময় পর পর ওকে থামাচ্ছে, ভাই থাম না, মানুষজন তাকিয়ে আছে, দেখ, মনে করবে তুই জীবনে কোনোদিন খেতে পারিসনি। সাবির সে শুনছে না, সে মনের মতো খাচ্ছে আর তৃপ্তির ঢেকুর তুলে সবে মুখে খাবার তুলছে টয়া। নিখিলের কথায় ওর খাবার গলায় আটকে গেছে। হা কর নেহা। নেহা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আপনার নিজেরটা নিজে খান, আমি খাবো না। তোর কাছে জানতে চেয়েছি আমি, হা করতে বলেছি হা কর, না হয় তোকে প্রথমে কোলে এনে বসাবো, পরে মুখটা চেপে ধরবো, পরে খাবারটা মুখে ঢুকাবো। এবার ভেবে দেখ কী করবি। সবার সামনে কোলে উঠতে চাস তুই? নেহা বিস্ফোরিত নয়নে তাকালো। কি ভয়ঙ্কর থ্রেট। এ লোকের লজ্জা না থাকতে পারে, তাই বলে কি বাকিদেরও নেই নাকি? সবাই কীভাবে এখন? নেহা মুখ খুলল খুব দ্রুত। সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু নিখিল ভাই যে কথার সাথে সাথে কাজটাও করে এটা তার ঢের জানা আছে। টয়ের কাশি উঠে গেছে রীতিমতো। নিখিল মেহমেদ চৌধুরী ভরা রেস্টুরেন্টের মানুষের সামনে একটা মেয়েকে খাইয়ে দিচ্ছে, কি বিরল দৃশ্য। টয়ের অবাকের রেশ কেটে যায় মুহূর্তে। নিখিল কেন নেহাকে খাইয়ে দেবে? আরও তো অনেকে আছে, মেয়েরাও তো আছে, ওনাকেই কেন?
টয়া চট করে বলল, নিখিল ভাই আপনি কেন কষ্ট করছেন? নেহা তো নিজেও খেতে পারে চামচের সাহায্যে, খিচুড়ি খেতে তো হাতের দরকার পড়ে না। নিখিল নেহা মুখে খাবার দেওয়ার সময় এক হাতে আলতো করে গালের নিচে হাত রাখলো। টয়ার মনে হলো ওর ভিতরে কেউ জ্বালা ধরিয়ে দিয়েছে। নিখিল এই মেয়েটাকে ছুঁয়েছে। নিখিল অতি গম্ভীর কণ্ঠে বলল, তা টয়া, আমার কষ্ট নিয়ে কবে থেকে ভাবা শুরু করেছিস তুই? আমি কি করব না করব তা কি তোর থেকে পারমিশন নিয়ে করতে হবে নাকি এখন? নিখিলের স্বাভাবিক কথাও গাবড়ে গেল টয়া। সে তোতলানো শুরু করে এখন সাহসটা মনে হয় বেশি দেখিয়ে ফেলেছে আজ। না মানে নিখিল ভাই, চুপ বেয়াদব। কিসের নিখিল ভাই করছিস? অনলি কল মি ভাইয়া, গট ইট? যত দ্রুত বুঝবি ততই তোর জন্য মঙ্গল। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। চুপচাপ আছি, কিছু বলছি না দেখে কি ভেবেছিস আমি কিছু বলবো না? আসার পর থেকে নেহার পিছনে লেগেছিস কেন তুই? আনসার মি। নিখিল এক হাতে টেবিলের উপর আঘাত করলো। মৃদু কেঁপে উঠলো টেবিলটির, সাথে কেঁপে উঠলো টয়া। আমি শুধু নেহাকে এটা বোঝাতে চেয়েছিলাম তোমার ওসব কাজ পছন্দ নয় ভাইয়া, যেগুলো নেহা করছিল। আমার কি পছন্দ কি অপছন্দ তোকে কখনো বলেছি আমি? আর তোকে বলেছি আমার হয়ে ওকালতি করতে? আমার মুখ নেই? আমার পছন্দ না হলে তো আমি নিজেই বলবো। তুই কেন বলবি এসব? আর তোর সাহস তো আকাশচুম্বী। তুই নিখিল মেহমেদ চৌধুরীর কাছে কৈফিয়ত চাস? টয়া মাথা নিচু করে রাখলো, তবুও জবাব দিতে ভুল করলো না। আপনি তো নেহার সাথে এমন করেন না। নেহাও তো আপনাকে নিখিল ভাই বলে ডাকে। নেহার সাথে তুই নিজের তুলনা দিচ্ছিস? জানিস নেহাকে কিছু বলা মানে ওই কথাটা সরাসরি আমাকে বলা। নেহা যা খুশি করতে পারে, যা খুশি। আর একদিন যদি তোকে দেখেছি ওকে এসব নিয়ে কোনো কথা বলেছিস, বা আমি কোনো কাজ করার সময় তার মাঝে এসে ইন্টারফেয়ার করিস, তো আমি ভুলে যাব তুই আমার খালাতো বোন। টয়া চমকালো। মিহির নিখিলের হাত চেপে ধরলো। মিনমিন করে বলল, কি করছিস নিখিল? পাবলিক প্লেসে সিক্রেট করিস না। থাম এসব নিয়ে, বাড়িতে গিয়েও কথা বলা যাবে। নিখিল আবার নেহাকে খাওয়ানোতে মন দিল। টয়া নিজের কটমট দৃষ্টি রাখলো নেহার উপর। এই মেয়েটার জন্য নিখিল তার সাথে এমন করলো। এই মেয়েটাকে নিখিলের জীবন থেকে সরিয়ে টয়া আসবে সম্পূর্ণ অধিকার নিয়ে, নিখিল মেহমেদ চৌধুরীর বউ হয়ে। তখন এসব কিছুর বদলা নেবে, সব কিছুর। নেহাকে খাওয়ানো শেষ করে নিখিল নিজে ভাত খেতে শুরু করলো। ভর্তা দিয়ে খাওয়া শুরু করলো। সবার খাওয়া এখন মাঝপথে। নিখিলের ধ্বংসাত্মক রূপ দেখে নেহা নিজেই ভয় পেয়েছে, তাই দ্রুত খাবার পেটে পুরে নিয়েছে। না জানি কখনোকে দূরে চড় লাগায়। রূপ খেয়ে গিয়ে দাঁড়িয়েছে দূরে। বড়দের মাঝে থাকা ওর বরাবরই অপছন্দের। নেহা বসে আছে চুপচাপ। বৃষ্টির খাওয়া শেষ হতে মিহির তার দিকে পায়েসের বাটি এগিয়ে দিল। বৃষ্টি একবার তাকালো মিহিরের দিকে। মিহির মনোযোগ দিয়ে খেতে ব্যস্ত, যেন কোথাও কিছু ঘটেনি। এই দুই বন্ধুর আচরণ এমন ভুতুড়ে কেন? হুলস্থুল কাণ্ড ঘটিয়ে এমন ভাব করে যেন কিছুই হয়নি। বৃষ্টি চুপচাপ খেতে লাগলো। সাব্বির দেখলো মুগ্ধ নয়নে। বৃষ্টি, নেহা, জেরিন তিনজনই তার কাছে কলিজার টুকরার মতো। দুই বোনের এত ভালো জীবনসঙ্গী পেয়েছে দেখেই হৃদয় খুশির আবেগে পুলকিত হলো। জেরিন জীবনেও একজন ভালো মানুষ আসুক এই দোয়াই করে। তারা সব ভাই বোন কখনো চাচাতো ভাই বোন হিসেবে নিজেদেরকে মনেই হয়নি। মিহির খাবার শেষ হতে বৃষ্টি আর উঠে গেল। তা আমার মেঘবালিকা, আপনার মন খারাপ হলো কেন হঠাৎ? আপনি কথা বলবেন না আমার সাথে? মিহির বৃষ্টির খাট টেনে নিজের কাছে হাতের বাজে রাখি। এ অদমের পছন্দ আছে বলতে হবে। তার দেওয়া শাড়িতে তার প্রিয়সীকে একটা চাঁদের কন্যা লাগছে। তা মহাশয়, এই অদম বামুন যে আপনার দিকে হাত বাড়িয়েছে, দিন শেষে পাবে তো আপনাকে, নাকি আপনিও থাকবেন চির অধরা? বৃষ্টি ধুম করে কিল বসালো মিহিরের পিঠে। অসভ্য লোক, এখানে এসে এসব বলা হচ্ছে আমাকে? আর কল দিলে যখন কল ধরার সময় হয় না আপনার? আমাকে তো একটু গুরুত্ব দেন না আপনি? সত্যি ব্যস্ত ছিলাম তো সোনা, এভাবে রাগ করলে হয়? আচ্ছা এই শেষ, আর হবে না এমন। এই দেখো না, কান ধরেছি আমি। জেরিন সাব্বির এসে যে পিছনে দাঁড়িয়েছে তা খেয়ালই করেনি। এই কপতি সাব্বির ইনিয়ে বিনিয়ে বলল, আমরা কিছুই দেখিনি, তাই না জেরিন আপা? আমরা কিছু দেখেছি? জেরিন মাথা দোলালো দুপাশে, যার অর্থ তারা কিছুই দেখেনি। এদিকে বৃষ্টি পড়েছে মহালজ্জায়। এভাবে বড় ভাই বোনের সামনে কিনা প্রেম করছিল। ইস, কি লজ্জার! এবার এই বিচ্ছু ভাই বোনগুলা তাকে 3 বেলা খাওয়ার মতো করে লজ্জায় ফেলবে। বৃষ্টি কোনো রকম কেটে পড়লো সেখান থেকে। জেরিন সাব্বির মিহির এসে উঠল সশব্দে।
নিখিলের খাবার এখনো শেষ হয়নি, সে বসেছে তো শেষে। নিখিল জানে নেহা ঝাল খেতে পারে না, তারপরও নেহার দিকে হাত বাড়িয়ে বলল, খাবি? নেহা মুখ ঘুরিয়ে নিল। নিখিল নেহার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, নিখিলের বউ হয়েছিস, একটু একটু ঝাল খেতে প্র্যাকটিস করা উচিত তোর। নেহার মুখে হাত রেখে ভর্তাসহ ভাত নেহার মুখে পুড়ে দিল নিখিল। নেহা খেয়ে নিল কোনো মতে, কিন্তু ঝালটা তাকে ধরেছে ভালো মতো। সামান্য ঝালে নেহার নাকের ডগা লাল হয়ে উঠেছে। নিখিল আর হাতে দইয়ের গ্লাস এগিয়ে দিল ওর দিকে। নেহার এক মুহূর্ত বসলো না এখানে। টয়া দেখলো ক্ষুব্ধ নয়নে। তার বুঝতে বাকি নেই নেহার নিখিলের মধ্যে কিছু একটা আছে। তবে যাই থাকুক, নিখিল শুধু তার, যে কোনো মূল্যে নিখিলকে তার চাই। সেদিনের মতো ওরা বাড়ি ফিরল। রাত 9টায় বাড়ি ঢুকেছে সবাই। মিহির হেলে দিল নিজের বাড়ি চলে গেল। পাশাপাশি বাড়ি হয় অতটাও বেগ পেতে হয়নি তাকে। 3 দিন কেটেছে খুব সুন্দরভাবে, বিশেষ করে নেহার। টয়া ওই দিনের পর আর নেহাকে বিরক্ত করেনি, অযথা প্রশ্ন করে মাথা খায়নি। তবে টয়া মেয়েটা যে মোটেও সুবিধার না তা বেশ বুঝেছে তারা। সকালে খাবারের পরে সেতারা বেগম এসে বসলেন। টয়া ঠিক এসে ওর পাশে ঘাপটি মেরে বসলো। সেতারা বেগমের কানে তুললেন এক মুখ্য কথা। সেতারা বেগম এমনিতেই নাতনিদের হাতের কাজ নিয়ে খুঁতখুত করেন, এখন যেন পেয়ে বসলেন টয়ার কথায়। টয়া বলল, নানু, আমরা সবাই মিলে একটা রান্নার কম্পিটিশন করলে কেমন হয়? একজনকে জাজ দিবে, দেখবে কার হাতেরটা বেশি মজার হয়। সেতারা সেই মতো নাতিনদের ডাকলেন। সাথে আসলেন তার 3 বৌমা। আর ছোটরা রান্না করবে, তাই গৃহিণীরা ছুটে নেবে, মেয়েদের হাতের খাবারই খাবেন আজ। তারাও মত দিলেন এতে। নিখিল সিঁড়ি বেয়ে নেমে আসলো। নেহার বৃষ্টির দিকে তাকিয়ে বলল, 2 দিন পর পরীক্ষা, এখন এসব রান্না করার বুঝ চেপেছে কার মাথায়? চুপচাপ গিয়ে পড়তে বস। সে তারা নাকচ করে বললেন, না না দাদু ভাই, আজ তোমার কথা শুনতে পারবো না আমি। পরীক্ষা তো আরও 1.5 মাস বাকি, আর এরা তো পড়েই সারাদিন। একদিন না পড়লে তেমন কোনো ক্ষতি হবে না। সাব্বির এসে বলল, ওয়াও, আমিও অংশগ্রহণ করতে চাই, তবে শুধু ডিম বাজতে পারি আমি। একবার খেলে 6 বার হাত চাটবে তোমরা। সেহারা হেসে বললেন, ছেলেটাও হয়েছে। তাহমিদা বললেন, ঠিক আছে, তুইও ডিম বাজ, দেখে কয়বার হাত চাটতে পারি আমরা। নিখিল কড়া ভাষায় বলল, এ নেহা, হাতের সেলাই খুলেছিস সবে, এখন এসবে যাবি না তুই। টয়া পিন মেরে বলল, আমি তো শুনলাম নেহা রান্না তেমন জানে না, আপনি জেনে বুঝে নেহাকে বাঁচিয়ে দিচ্ছেন না তো? নেহা আবার রেগে গেল, তেতে উঠে বলল, এমন ভাব করছো সব শুধু তুমি একাই পারো। আমি কম পারি, কিন্তু যতটুকু পারি তা বেশ ভালো করেই পারি। একটা একটা আইটেম রান্না করবে সবাই। টয়া বলে উঠল, আমি কাচ্চি রান্না করব। সাব্বির না কুচকে বলল, এসব খাসি খাই না আমি, এটা তো খাবো না আমি। জেরিন বলল, আমি বুড়া খিচুড়ি রান্না করব, তাও খাসি দিয়ে। আজকে দেখবো তুই খাসি না খেয়ে কই যাস। সাব্বির বাপ নিয়ে বলল, যে আমাকে খাসি খাওয়াতে পারবে তাকে আমি 2000 দিব, সাথে আইসক্রিম ট্রিট দিব। নেহা বলল, আমি নুডলস রান্না করব গরু দিয়ে। তুমি চিন্তা করো না ভাইয়া, তোমার জন্য তোমার বোন আছে। সাব্বির গদগদ হয়ে বলল, নেহা বোন, তুই একমাত্র আমার আসল বোন, বাকি সব ঘষেটি বেগম। টয়া বেশ খুশি। নেহা গরুর মাংস রান্না করবে, মানে নিখিল তা খাবে না। নিখিলের যে গরুতে অ্যালার্জি, তাই তো বুঝে শুনে সে কাচ্চি রান্নার কথা ভেবেছে। নিখিল দাঁত চেপে দাঁড়িয়ে আছে, রেগে তাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলে, ছোট মা, তোমার মেয়েকে মানা করো, বলছে অযথা জেদ করছে, হাত জ্বলবে ওর। নেহা হাসি দিয়ে বলল, তাহলে চলুন, আপনি পেঁয়াজ মরিচ টমেটো ধনে পাতা কুচি করে দেন, আমার আর হাত জ্বলবে না। সাব্বির ভাইয়া তো ডিম বাজবে, আপনি কেন বাদ থাকবেন? আপনার কাজ হলো এগুলো করে আমাকে সাহায্য করা। এতই যখন চিন্তা হচ্ছে আপনার আমার জন্য। কথাটা বলে থেমে থাকেনি নেহা। নিখিলের বাহু চেপে তাকে টেনে নিয়ে যাচ্ছে রান্নাঘরে। হামিদা বেগম বলল, ঠিকই তো, যা যা নিখিল, আমি অফিস যাব। মা, তুমি এর সাথে যোগ দিচ্ছ কেন? নেহা ছাড় আমাকে, ভালো হবে না বলছি। নেহা রান্নাঘরে গিয়ে থামলো। নিখিলকে রেখে সে চুলার পাশে খালি জায়গায় উঠে বসলো। নিখিলের দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে থেকে বলল, আপনি কি পারেন না? ছি ছি নিখিল ভাই, দ্য গ্রেট নিখিল মেহমেদ চৌধুরী সামান্য পেঁয়াজ মরিচ কাটতে পারে না? নিখিল শার্টের হাতা গোটালো, নেহার দিকে এগিয়ে গেল অনেকটা। নেহা মাথা এলিয়ে পেছনে গেল। নিখিল নেহার দিকে আরও ঝুঁকে যেতে নেহা চোখ বন্ধ করে ফেলল। নিখিল নেহার মুখের উপর ফু দিয়ে ওর পেছন থেকে চপিং বোর্ডটা টেনে বের করলো। নিখিল সরে এসে ঠোঁট কামড়ে হাসলো। নেহা 3 বার বুকে থুতু দিয়েছে। আল্লাহ ছেলে কবে জানে তাকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়ে। নিখিল যা যা লাগবে এনে কাটা শুরু করলো। নেহার দিকে না তাকিয়ে বলল, আমাকে দিয়ে তুই কি কী করাবি নেহা?
নিখিল সত্যি নেহার কথায় কাজ করে কিনা তা দেখতে সবাই দরজায় আড়ে পেতেছে। ছোটদের সাথে হামিদের সাহারা তাহমিদাও যোগ দিয়েছেন। হামিদা অবিশ্বাস্য চোখে ছেলের গুরুত্ব প্রতিবাদ দেখছে। নেহার মুখ যে হা হয়েছে তখন তার বন্ধ হয়নি। নিখিল ভাই তার এক কথায় রান্না করে এসে এক কাজ করেছে। আল্লাহ, কত অবাক হওয়া বাকি আছে তার। হামিদা বেগম তো হামিদা বেগমকে বলেই ফেলেছে, তোর মেয়ে সত্যি জাদু জানে ছোট। আমার এই দেড় ছেলেকে দিয়ে রান্নার কাজ করাচ্ছে। এর বাপকে একবার আনতে পারেনি আমি এখানে।